এখানে একটা তো এমনি তারপরে এটা আবার একবার তিন দিনের একটা প্রোগ্রাম আমরা আজকে সূচনা করতেছি। আগামী 30 দিন মেম্বার মহাশয় উপস্থিত আছে এই চরিতাঙ্গের ঘোষণা করেছেন যে বিশ্বমঙ্গল জন্মদিবসকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে সারা ভারতবর্ষ পালন করে। এবং এই ধরনের প্রশিক্ষণের উদ্দেশ্য একটাই, আমাদের গ্রামীণ এলাকার মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, আমাদের এই দেশে আমাদের এই রাজ্যের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে ধরে রাখা। তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের জনজাতি দপ্তরের যিনি মন্ত্রী সদর বিকাশ দেব মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। জনজাতি কল্যাণে আমাদের রাজ্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, কারণ আমরা যদি দেখি যে বিগত অনেকটা বছর জনজাতিরা বিভিন্ন কারণে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। কিন্তু আমাদের গভর্নমেন্ট আসার পর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস যে মন্ত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, সেই মন্ত্রকে পালন করে আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার এই জনজাতি সম্প্রদায়ের লোকেদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য কাজ করছে। আমার বিশ্বাস এই 1 মাস ব্যাপী যে প্রশিক্ষণ এখানে দেওয়া হবে, আমার মা বোনরা উপকৃত হবেন এবং আপনারা আপনাদের যে ঐতিহ্য, যে রিক্সা, আজকে যে কোনো প্রোগ্রামে আমরা রিক্সা ব্যবহার করি, যেটা বিগত 2018 আগে আমরা কখনো দেখিনি কোন প্রোগ্রামে রিক্সা ব্যবহার করি। কিন্তু আমাদের আজকে যত প্রোগ্রাম হোক, সরকারি বেসরকারি, জনজাতিদের রিক্সা এবং এটা জিআই ট্যাগ পেয়েছে, ঠিক না? তো এটা আমাদের জন্য বিশাল গৌরবের। এই রিক্সা আমাদের ত্রিপুরার একটা অঙ্কা ঠিক আছে। হ্যাঁ, আমি খবর নেব, বাইরে একটা আছে কেমনি বানাইতে আমি খবর নেব কিন্তু তাই পারে আয় যে এসএসজি গ্রুপের সঙ্গে সমস্ত মা বোনদেরকে যুক্ত করেছে। ওকে মানে যন্ত্রণায় নিজেদের আত্মবলিদান থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের এখানে চৌড়া ব্লকের आज टीबी मुक्त भारत अभियान में सेंट्रल और स्टेट दोनों की ही टीम्स का, खासकर हमारे जो पंचायत रिप्रेजेंटेटिव हैं उनके साथ एक मीटिंग थी और हम सब ने आज प्रण लिया है कि आने वाले 3 से 6 महीने के अंदर हम अपने वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट को टीबी मुक्त बना देंगे। और सभी जो इसमें स्टेक होल्डर्स हैं, मेडिकल ऑफिसर्स हों, बीडीओज़ हों, प्रधान हों, सभी ने आज प्रण लिया है कि वो सभी एक एक जो टीबी पेशेंट है उसके मित्र बनेंगे, निक्षय मित्र बनेंगे और हर तरह से इमोशनली, सोशली एवं जो फाइनेंशियली उनको हेल्प किया जाएगा ताकि वो भी ठीक हो सके और वो दोबारा से एक अच्छा जीवन शुरू कर सकें। हम उम्मीद करते हैं कि ये जो संगठित हमारा जो प्रयत्न है इसके बाद से
कोई भी हमारे वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में 6 महीने के बाद कोई भी टीबी का पेशेंट अथवा टीबी का बैक्टीरिया नहीं है। सर अभी कितना सारा पेशेंट है वो त्रिपुरा डिस्ट्रिक्ट में टीबी का? अभी 300-350 के आसपास डायग्नोज पेशेंट हैं और इसकी एक्टिवली जांच भी चल रही है और ये आंकड़ा बढ़ भी सकता है, परंतु साथ ही साथ बहुत सारे लोग ट्रीटमेंट भी पा रहे हैं। अवेलेबल दवाइयाँ हमारे पास हैं, जो डायग्नोसिस करने के जो मैन पावर और फैसिलिटीज़ हैं वो भी हमारे पास अवेलेबल है और साथ ही साथ जो मैन पावर है वो भी हमारे पास अवेलेबल है। मतलब जो भी इस बीमारी से लड़ने के लिए सुविधाएं हैं वो सब सरकार ने उपलब्ध करा रखी है। सिग्नेचर में बहुत सारे काम हो जाएगा, मोबाइल बैन, ये स्क्रीनिंग सब कुछ हो जाएगा। सो ये टीबी मुक्त सर जिला आपका हाथ में, अभी आप बोलेंगे इसको कैसे करें। আপনারা জানেন টিবি মুক্ত ভারত আমাদের প্রায় 3 বছর হতে চলেছে, শুরু হয়েছে যে, তো 9 তারিখে 3 বছর পূর্ণ হবে সামনের মাসে। তো আমরা একটা পরিকল্পনা নিয়েছি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং আমাদের পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আমাদের রাজ্যে আর দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদী যে ডাক দিয়েছেন আমাদের টিবি মুক্ত ভারত, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন যে টিবি মুক্ত ত্রিপুরা এবং আমাদের রাজ্যপাল মহোদয়ও সেখানে সেদিন আমাদেরকে মিটিং করিয়ে টিবি মুক্ত ত্রিপুরার জন্য কথা বলেছেন। তো তারই অঙ্গ হিসাবে আমরা চাইছি, কয়েকটা মিটিংই করেছি, আজকে আমাদের লাস্ট মিটিং, সেখানে আমাদের দিল্লি থেকে যারা টিবি মুক্ত ভারতের হয়ে কাজ করছেন তাদের প্রতিনিধিও এখানে আছে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও আছে, আমাদের জনপ্রতিনিধিরা আছে, বিডিওরা আছে, অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকও আছে। তো সেখানে আমরা পরিকল্পনা নিয়েছি আগামী 9 তারিখের আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত যতগুলি ব্লক আছে সব ব্লকের যারা টিবি রোগী আছে তাদের নিক্ষয় মিত্র বানানোর জন্য সেখানে বিডিওরাও হবে, কোনো যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা অন্য কোনো ব্যক্তি বা কোনো সোশ্যাল ওয়ার্কার বা কোনো সরকারি কর্মচারী বা কোনো রাজনৈতিক নেতা সবাই সেখানে রোগীকে তারা অ্যাডহক নেবে এবং তাদের প্রত্যেক মাসে যে পুষ্টিকর আহার তাদেরকে প্রদান করবে। পুষ্টিকর আহার প্রদান করার পাশাপাশি টিবি হলে আপনারা জানেন সেখানে অনেকে ভয় পায় যে টিবি হলে ছোঁয়াছুঁয়ি রোগ সেখানে আমারও হবে, তো তাদের বাড়িঘরে কেউ যায় না, তারা মানে সামাজিক সাপোর্ট সেখানে পায় না। তো আমাদের এই নিক্ষয় মিত্রের মাধ্যমে যখন তারা বাড়িতে যাবে, যেমন প্রধান, উপপ্রধান হোক, চেয়ারম্যান হোক বা বিডিও হোক বা জেলা পরিষদের মেম্বার হোক বা অন্য কোনো কর্মচারী হোক, সেখানে যদি যায় তাহলে মানুষের মধ্যে যে একটা মানে ভুল ধারণা আছে যে টিবি রোগে বাড়িতে গেলে টিবি রোগ হয়ে যাবে এমনটা নয়। তো সেই জায়গায় তারা যাতে মানসিক সাপোর্টটা পায়, সামাজিক সাপোর্টটা পায়, তার ব্যবস্থাও হবে। তো সেই জায়গায় আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার আন্ডারে যতগুলি ব্লক আছে সেই ব্লকগুলির মধ্যে আমরা 9 তারিখের মধ্যে সমস্ত রোগীকে সেখানে অ্যাডপ্ট নেওয়া হবে। প্রত্যেকেই সেখানে এগিয়ে আসছে বা উৎসাহ দেখাচ্ছে এবং তাছাড়াও ডিএম সাহেব আরও তাদেরকে টিআরএলএম বা অন্যান্য যেগুলি আছে পঞ্চায়েতের যেগুলি কাজ করতে পারবে সেগুলিও বলেছে। তো আমরা চাইছি আমাদের এই রাজ্যের সাথে আমাদের এই জেলাকেও সেখানে টিবি মুক্ত জেলা হিসাবে ঘোষণা করার জন্য সেখানে সবাই উৎসাহ আছে বা রাজি আছে, সবাই সেখানে এটা একটা গুরুত্ব সহকারে সেখানে বিচার করছে এবং কাজ করছে বা আগামী দিনে আরও কাজ করবে। तो ये सीन दिस ऑल दिस तो ये इस तरह का मूवमेंट देखिए आपका स्टेट लेवल पे चल रहा है। नेक्स्ट अभी देखिए आपको इसको बोलना जरूरत नहीं है। वीडियो से यही रिक्वेस्ट है कि आप गो फॉर माइक्रो प्लान, ठीक है, पारा वाइज आप आइडेंटिफाई कीजिए, ठीक है। एटलीस्ट उन लोगों को जरूर आइडेंटिफाई करना है जिनकी फैमिली कमजोर है, ठीक है, तो उनको टैग कीजिए, उनका पूरा फैमिली प्रोफाइल देखिए, माने की फैमिली इनकम क्या है, किस तरीके से वो सपोर्ट कर रहे हैं फैमिली को, कितनी उनको जरूरत है, ठीक है। तो ये लिस्ट हमारे पास ऑलरेडी अवेलेबल है सीएमओ साहब के पास, वो सीएमओ साहब अब लिस्ट हमसे शेयर कर देंगे।
मैंने सर ने बताया कि अर्बन एरिया में 331 लोग हैं, तो हम 311, तो हम लोग म्यूनसिपैलिटी से भी बात करेंगे। लेकिन वीडियो से मेरा रिक्वेस्ट है कि आप आइडेंटिफाई कीजिए वनरेबल पॉपुलेशन जिनको सबसे ज़्यादा ज़रूरत है, पूरा फैमिली प्रोफाइलिंग कीजिए और एटलीस्ट 6 मंथ तक, ठीक है, 6 मंथ तक वीडियो शुड सपोर्ट वाया प्रधान के थ्रू करिए आप या पंचायत सेक्रेटरी के थ्रू करिए। वीडियो शुड इंश्योर द सपोर्ट। MOIC विल प्रोवाइड द मेडिकल ट्रीटमेंट एस्पेक्ट, उसके लिए भी आपको कांटेक्ट करना है, और जो न्यूट्रिशनल एस्पेक्ट है वो आप लोग प्रोवाइड कीजिए, ठीक है, और हम इजीली प्रोवाइड कर सकते हैं, यानी कि ऐसी हमारी रिसोर्सेज की प्रॉब्लम नहीं है। जैसे फॉर एग्जांपल त्रिपुरा रूरल लाइवलीहुड मिशन में एक वल्नरेबिलिटी रिडक्शन फंड होता है, ठीक है, BRF से आप लोगों ने कोविड में, याद है आप लोगों ने फ्रूट बास्केट, फ्रूट्स वगैरह दिए थे, घरों में बांटे थे, पानी पिलाया था, जूस पिलाया था, सो दैट BRF कैन बी यूटिलाइज्ड, बट BRF शुड बी यूटिलाइज्ड फॉर दोज वनरेबल ग्रुप। BRF को आप यूटिलाइज कर सकते हैं, आपको कोई परमिशन चाहिए तो आप मेरे से ले सकते हैं। दूसरा है, जैसे सर ने बोला कि रीच करने में मोबाइल मेडिकल यूनिट की जरूरत है। यूजुअली दीज पीपल्स आर, ये मोबाइल होते हैं, माने कि इनको कोई एडमिट शिफ्ट नहीं करना पड़ता, व्हाट हैज टू डू इज टू इक्विपमेंट्स वहां तक रीच करने चाहिए। तो उसके लिए आपको TRLM के थ्रू ही हर एक ब्लॉक में एक वैन दी गई है जो आपने बिठा के रखी है ना, जिरानिया में भी खड़ी देखी थी मैंने, वो वैन है ना आपके पास एक जो CSC के लिए दी गई थी, उसमें आप MOIC से बात कीजिए, दे शुड बी गिवन दैट वैन, ठीक है, और ड्राइवर भी आप लोग प्रोवाइड कर दीजिए फॉर नेक्स्ट 3-4 मंथ्स। दे शुड यूटिलाइज दिस वैन। वो यूटिलाइज करें नहीं करें वो CMO साहब देखेंगे, बिकॉज मेडिकल ऑफिसर्स को कंट्रोल करना बहुत मुश्किल है। तो आप MOICs के साथ एक छोटा सा एग्रीमेंट MOU साइन कीजिए, और वो जो मारुति जो इको वैन है आप उनको दे दीजिए, ठीक है। गाइडेंस में उसको बुला के आप लोग इसको करवाएंगे तो कुछ नेक्स्ट प्लीज। और वो और IOC सर तीनों को बोल दीजिए। CMO बेस्ट, मेरे पंचायत समिति एवं जिला परिषद से आए मेंबर्स, मतलब मुझे नहीं लगता कि त्रिपुरा में हेल्थ पे एक्सपेंडिचर के लिए कोई प्रॉब्लम है। CMO साहब बताइए। थैंक यू वेरी मच, एंड बंद कर दो। और धनबाद जी की बात में हम थोड़ा सा यहाँ जोड़ने के, जब भी उनको जरूरत पड़े यू शुड प्रोवाइड, और अगर कोई भी चीज अवेलेबल नहीं है तो वीडियो शुड प्रोवाइड, वी विल दो 1000 बास्केट दो। So thank you very much, district team, state team, Albert and our NHM team, W क्या करना है। मैं बोला साहब 9 तारीख को कंप्लीट हो रहा है, 9 तारीख तक गांधी जयंती आएगा, सेवा सप्ताह में आएगा। आप एक तो सर ने बोला कि परिवार, मतलब पूरा परिवार अफेक्टेड होता है, तो CMO साहब से रिक्वेस्ट है कि जो भी उनको फील्ड में प्रॉब्लम आ रही है इसके लिए बजटिंग की, तो जो मेरा भी एक्सपीरियंस जो ट्यूबरक्लोसिस को लेके है कि तो बियॉन्ड फूड बास्केट और जो बड़े लोग हमें देते हैं सर, साइकोसोशल सपोर्ट इज आल्सो वेरी इंपॉर्टेंट। सर आपके फेशियल का बंदा केवल यही है फूड बास्केट देना, फेशियल को साइकोसोशल सपोर्ट सर गाँव। तुमको कौन सा सर्टिफिकेट मिला? अभी हमने क्या क्या सारा ट्वीट कर दिया, दूसरा सभापति पूछ रहा उनको सर्टिफिकेट मिला, आपको नहीं मिला, तो सर आप मैंने यहाँ पे स्लाइड नहीं थी, डिफरेंट मीटिंग। So in the India, we have 300 ও অফিস কারেন্টের অফিস থেকে আইসেরা আমার বাড়িতে এসেরা ডাইরেক্টলি লাইন কাটতে দিছে। আমরা এখানে একটা আবার সাধারণ সবে শ্রমিকের জল খাওয়ানোর একটা মেশিন আছে, এটা করে কাটতে দিছে। পুরো কাটটা দিয়ে আসেরা 15,000 টাকা ফাইন লেখা গেছে। এরপরে আমি কালকে গেছি,
অফিসে গেছি, টিভি লয়ে গেছে, মিক্সার মেশিন লয়ে গেছে। আবার গেছি, যাওয়ানোর পর আমি স্যার ম্যাডামরা গেছি, ম্যাডাম আমরা তো গরিব লোক, চা বাগান কাজ করি, একটু টেয়ার দিতে পারতাম না আমি। তো তার টাইমে স্যারের লোক কথা কয়েছে, কই না আরও 10,000 টাকা লাগবে। তাহলে আজকে আয়েন না, কালকে আয়েন করে গেছে গা, আমরা আয়া পড়ছি। কিন্তু আমার মেয়ে একটা 12-এ পড়ে, আর একটা পড়ে 8-এ, একটা পড়ে 3-তে। তারা 2 দিন অন্ধকারে পড়তেই পারে না, কিন্তু কেমনে পড়বো, কারেন্ট নেই নাই। ওই আমার তো রিচার্জ কার্ড আছে, আমার কইছে একদিন গেছি যাওয়ানোর পরে কইছে এটা কার্ডটা শু করে না দেখে তাইনারা কইছিল 1 মাসের পর আয়া মিটারটা ফালাই দিব। হঠাৎ আয়া একদিন গায়ে ডাইরেক্টলি লাইনটা কাটটা দিছে। তারপরে রিকোয়েস্ট করছি, টিভি আয় বাইতে লইয়া গেছে নিজের ইচ্ছা রকম। আমরা তো ইচ্ছা করে তো আরেকটা মেম্বারের বাড়ি 2টা স্যার এই ঘটনা করছি, এটা তাইনারা খাসে না। আমি এমনি হলে তো আমি আমার বউ মেম্বার বৈষ্ণবতী মণি মুন্ডা, এই পাড়ার নাম হলে অ্যাকচুয়ালি মুন্ডা পাড়া 1 নম্বর ওয়ার্ড। ও 5-6টা বাড়ি পাশে। জলের কষ্ট, 2 দিন ধরে স্নান করতে পারি না, জলও খাইতে পারি না। তারপরে কাজে তো নাইলে না স্নান করে থাকুন লাগে বাড়ির। তারপরে আবু দ্বারা স্নান করন যায় না, অনেক কষ্ট জলের লাইগা। আসি না, লাইন কাইটা দিছে একদিন আয়া, ওই সেলু লাইনটা, আমরা এই গ্রামের লাইনটা মুন্ডাপাড়ার, তো ওই মধুপুরতে আইছিল। এটা হুপ লাইনের বলে ট্রান্সফার কইয়া কাটটা দিছে। আমরা বলে হুপ জ্বলাই কইয়া পাইছে যে এটা তো পাইনের বাড়িতে না পাইছে, এই সেলু লাইন তো পাইছে না। এটা আমরা সবে 100 টাকা করে উঠাইয়া জল করি, এটাও কাইটা দিছে আয়া রিচার্জের। আমরা এখন যাইতাছি জলটা যেন আগের মতন আরো চালু, যেমন কষ্ট যেমন হইতো না আমরা, এটার লাইগা। হইলো হঠাৎ করে তারা আইছে, তো আমার লাইন চালু আছে, তারা আইসে ঢুকছে, এই কারেন্টের লোক আইসে পরে এই বাড়ির মানুষটা নাম কি, আমার তো শাশুর নামের লাইনটা কি তো হয়েছে, তোমরা স্মার্ট মিটার লাগান লাগবো। স্মার্ট মিটার লাগান লাগবো, আমার তো মিটার আছে, ওই মিটার হইতো না, তোমার লাইন কাটাও করবো, এরপর তোমার ফাইন আইব। কত কে লেগে ফাইন আইব, তোমার ফাইন আইব, তুমি মিটার চেঞ্জ করা লাগবে, ফাইন আইব। ফাইন কত, 15,000 টাকা লাগবে। এই বিষয় করে সেটা তারা লাইন টাইট কাটা দিয়ে গেছে। তা আমরা তো গরিব মানুষ, অত টাকা আমরা দেবো কেমন ফাইন, হঠাৎ করে কইলেও তুই হয়ে যাবো কেন। আর যদি আমরা বাকি থাকতো টাকাটা, তাহলে আগে কইলেই তো আমরা দিতাম, দিলাম আস্তে আস্তে দিলাম বলে। তাতে এই কথা হঠাৎ করে কই আয় সেটা যদি আমরা কোনো টাকা দেবো আমরা করতে দেবো। আর আমরা যদি জমা থাকতো টাকাটা, তারা লাইন কাট লইলে, আমার তো লাইনটা কাটছে না, আমার কোনো ইয়েও দিছে না। আয়সা হঠাৎ করে কইব যে আমার লাইনটা টেয়া জমা রয়েছে, তো জমা থাকলে আগে কম না, আগে কইসে আমার লাইনটা কাটেন, তখন হঠাৎ করে আমি করতে দেবো। এটা লেগে তার লোকের তর্কাতে হয়েছে, লাইনটা কাটটা দিয়ে গেছে আগে। এটা মুন্ডা ফারাক কোন লোক, এটা আইছিল মধুপুর থেকে। তারা প্রায় হইব 3-4-5 জন। হ্যাঁ, স্মার্ট মিটার লেগে আইছিল। তারা স্মার্ট মিটার না লাগানো তারা এই কাজটা করে গেছে। তারা কোনো কিছু সিডিও দিছে না, কিছু না। আয়সা হঠাৎ করে কত টাকা বিল, আমরা তো কোনো বুঝতেই পারছি না। আয়সার লাইন কাটটা দিয়ে গেছে, আমরা বাগানে শুনি। আরে আরো কয়েকজন ডাকতো না, মহিলা টইলা। টিভি নিছে, মিক্সার নিছে, কইতে না। হ্যালো হ্যালো হ্যালো, এটা কার্ড সিস্টেম রিচার্জের। গত 21/2/2023 আমাদের আমতুলি পিএসে একটা চুরির কেস একটা রেজিস্ট্রেশন হয়েছে, কেস নাম্বার 59/2025 আন্ডার সেকশন 303 ক্লজ 2 অফ বিএনএস।
এই কেসে একটা বাইক পালসার বাইক চুরি হয়েছিল। তদন্তকারী অফিসার পরবর্তী সময়ে আমরা একজন লোককে অ্যারেস্ট করি এবং একটা বাইক আমরা সিজ করেছি তার কাছ থেকে, এবং তার ইন্টারোগেশনে আমরা গতকাল আরেকটি বাইক নাম্বারলেস একটা বাইক যেটা পালসার বাইক আমরা তাদের পজিশন থেকে সিজ করেছি, যার নাম হলো শুকুর মিয়া এবং ওয়াসিম মিয়া। শুকুর মিয়ার বাড়ি হলো মতিনগর আর ওয়াসিম মিয়ার বাড়ি হলো বক্সনগর। তাদের কাছ থেকে একটা বাইক নাম্বারলেস বাইক এবং একটা গাড়ি মারুতি আলটো গাড়ি আমরা তাদের কাছ থেকে রিকভারি করেছি, যে গাড়িটি গত 25 তারিখ রাত্রেবেলা ডুকলি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। আমাদের ইনভেস্টিগেশন চলছে। এই গ্রুপের সঙ্গে আরও কিছু নাম আমাদের কাছে আমরা পাই এবং আমরা তদন্তের সাথে এখনো প্রকাশ করতে পারবো না, পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব। এই গ্রুপের সঙ্গে আরও কিছু লোক আমরা পেয়েছি যারা সরাসরি এই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত আছে। তারা বিভিন্ন এলাকাতে আমতলী সহ তার বিভিন্ন এলাকাতে তারা চুরির ছিনতাইবাজের সঙ্গে যুক্ত আছে। মোটরসাইকেলের মালিককে কি পাওয়া গেছে? না, মোটরসাইকেলের মালিক আমরা এখনো পাইনি। আমাদের ইনভেস্টিগেশন আমরা বের করব। আর যে গাড়িটা যেটা চুরি হয়েছিল তার নাম্বারটা হলো TR01P0506 মারুতি আলটো গাড়ি। মালিক আমরা পেয়েছি। গত 21/6/2023 আমাদের আমতলী পিএসে একটা চুরির কেস একটা রেজিস্ট্রেশন হয়েছে, কেস নাম্বার 59/2025 আন্ডার সেকশন 303 ক্লজ 2 অফ BNS। এই কেসে একটা বাইক পালসার বাইক চুরি হয়েছিল। তদন্তকারী অফিসার পরবর্তী সময়ে আমরা একজন লোককে অ্যারেস্ট করি এবং একটা বাইক আমরা সিজ করেছি তার কাছ থেকে, এবং তার ইন্টারোগেশনে আমরা গতকাল আরেকটি বাইক নাম্বারলেস একটা বাইক যেটা পালসার বাইক আমরা তাদের পজিশন থেকে সিজ করেছি, যার নাম হলো শুকুর মিয়া এবং ওয়াসিম মিয়া। শুকুর মিয়ার বাড়ি হলো মতিনগর আর ওয়াসিম মিয়ার বাড়ি হলো বক্সনগর। তাদের কাছ থেকে একটা বাইক নাম্বারলেস বাইক এবং একটা গাড়ি মারুতি আলটো গাড়ি আমরা তাদের কাছ থেকে রিকভারি করেছি, যে গাড়িটি গত 25 তারিখ রাত্রেবেলা ডুকলি থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। আমাদের ইনভেস্টিগেশন চলছে। এই গ্রুপের সঙ্গে আরও কিছু নাম আমাদের কাছে আমরা পাই এবং আমরা তদন্তের সাথে এখনো প্রকাশ করতে পারবো না, পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব। এই গ্রুপের সঙ্গে আরও কিছু লোক আমরা পেয়েছি যারা সরাসরি এই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত আছে। তারা বিভিন্ন এলাকাতে আমতলী সহ তার বিভিন্ন এলাকাতে তারা চুরির ছিনতাইবাজের সঙ্গে যুক্ত আছে। মোটরসাইকেলের মালিককে কি পাওয়া গেছে? না, মোটরসাইকেলের মালিক আমরা এখনো পাইনি। আমাদের ইনভেস্টিগেশন আমরা বের করব। আর যে গাড়িটা যেটা চুরি হয়েছিল তার নাম্বারটা হলো TR01P0506 মারুতি আলটো গাড়ি। মালিক আমরা পেয়েছি। लिख दो। আপনারা যেমন জানেন আজকে ছোটাগুড়ি নাকা
ঢাকা আমাদের চেকিং চলাকালীন আমরা একটা গাড়ি আটকাতে পারি। গাড়ির নাম্বারটা হলো AS01MC 6297, 4-wheeler গাড়ি। গাড়ির চালক ছিলেন শফিকুর রহমান। তো চেকিং করার সময় আমরা গাড়ি থেকে 26 কেজি 200 গ্রাম গাঁজা আমরা উদ্ধার করতে পারি, যেটার বাজার মূল্য আনুমানিক 3-3.5 লক্ষ টাকা হতে পারে। আর গাড়িটা আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে গাড়িটা যাচ্ছিল। এটার ভিত্তি করে আমরা একটা NDPS মামলা আমরা ট্রাভেল পিএসে একটা রেজিস্টার করেছি। তো সেই মোতাবেক একটা তদন্ত চলছে। কাউকে আটক করেছেন? হ্যাঁ, গাড়ি চালক শফিকুর রহমান, বাড়ি আসা এলাকায় আটক করা হয়েছে। লাগো এটা এগুলো আবার গেট ক্লোজ করো, এগুলো আবার গেট ক্লোজ করো। লোকে যদি ইয়ে থাকে ওরা যেটা দাম ছড়া তোমার ইয়ে কই দিয়ে লই যাও না কই আরো ইয়ে দিব 5 কেজি 100 গ্রাম মানে 10 প্লাস 16 3 গুণ 5 10 1 2 3 4 5 6 7 হ্যালো বৃষ্টি আইছে তো মালা এই বাড়িটার মধ্যে কে থাকে? রাকেশ দাস। না না, এই ঘরটার মধ্যে কে থাকে? আমি প্রধান বিশ্বাস। আপনি মানে এত শুধু ঘরে কি লিখে থাকেন? আপনার কি জায়গা সম্পত্তি পয়সা নাই, কিছু নাই, কাজকর্ম করতারি না, চলতারি না। এরপরে ওই কেউ মানুষের বাদ খাই, এই বাইক খাই, কোনো রকম থাকি। এরপরে স্ত্রী সন্তানও নাই, কিছু নাই। তো আপনার স্ত্রী কি মারা গেছে? মারা গেছে। কত বছর আগে মারা গেছে? বছর 3 হয়েছে। এই যে ঘরটা, এটা কি আপনার জায়গা? তো না না, আরেকজনের জায়গা। আচ্ছা, মানে এখানে গরুড়াই আপনি থাকতেছেন? থাকতেছি কইয়া। কত বছর হয়েছে এখানে যে থাকতেছেন আপনি? তো হয়ে গেছে না, 3-4 বছর মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই এলাকাটার নাম কি? আঞ্চলমালা। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর। আপনি যে এইভাবে থাকতেছেন, আপনার অসুবিধা হয়নি ঘরে? অসুবিধা অনেক কিছু করম, কোনো মতো গুজা থাকি, ওরা থাকি করতে যাতেই দিলা রান্ধি, যাতেই আইনা দিলা রান্ধি খাই চলি। আপনার বয়স কত চলে এখন? 60-এর উপরে চলে। 60-এর উপরে। আপনি কি ভাতা টাতা পান? না না, ভাতা পাই না। মানে এই অবস্থায় আপনি মানে কি চান? আমি তো চাই শুধু আমার একটা উপকার মুখ্যমন্ত্রীর কাছে আমি যদি আমার একটা উপকার করে আমি খুব সম্মান দিই। আমার যদি বাচ্চাটা দেয় তাহলে আমি কোনো চিন্তা নেই বলতাম না। আচ্ছা আচ্ছা, এই এলাকাটার নাম কি কইছেন? আঞ্চলমালা। আচ্ছা, আপনার নাম কি? প্রধান বিশ্বাস।
ঘটনা তো আজকে 5 দিন ধরে মানে ঘরের তপনের ঘরে চতুর্দিকে আগুন লাগে, মানে কিভাবে লাগে কিটা লাগে এটা কেউ জানে না। আজকে তারা ঘর তালা থুইয়া ঘরের ভিতরে আগুন লাগছে কালকে রাত্রিবেলা, মানে কিভাবে লাগছে এটা তো কেউ জানে না। এদিকে আমরা ঠান্ডা স্টাফ ডাকাইছি কিভাবে কিটা হইতাছে। কি মনে হয় আপনাদের এই ঘটনা কে তো আমরা কিছু মনে হয় না, কারণ আমরা তো এমনি জানা মতো কোনো শত্রু নাই এবং তারা কইতে পারবো তারা কিটা হইতাছে বা তারা বাড়িতে কি হইতাছে বা তার কোনো ইয়ে আছে না, তারা জানি এটা তো আমরা জানি না। কি নাম এলাকাটার? গজারিয়া। আপনি এলাকার? আমি এলাকার উপপ্রধান। কি নাম আপনার? সন্ধ্যারানী দাস। এটা থেকে এখানে কিন্তু আবার সিলিন্ডার আছে, গ্যাসের সিলিন্ডার কিন্তু এখানে বাড়ি এখানে আছে না, প্রত্যেকদিন বিকালে 3টার সময় আছে না, এদিকে আগুন লাগাই দেয় এদিকে আগুন লাগাই দেয়, দেওয়ার পরে আছে না আমরা কারুরে আছে না ধরতাম ফারতাছি না, তো ধরতাম ফারতাছি না পরে তারপরে কালকে তারা ঘর তালা দেউন না, তালা দেউন না, ঘরের ভিতরে তারার কাছে চাবি, তালা দেউন না, ঘরের ভিতরে আগুন। এই আগুনের ভিতরে তার মানে এটা আছে না কি করে সম্ভব হইল, মানে তালা দেউন না ঘরের ভিতরে যে আগুনটা, এই লেগে আমরা আপনাদের কাছে মানে সাহায্য চাইতেছি। কেন কয়টা ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করছিল? 2টা ঘরের ভিতরে। কি নাম? ওখানে মুট আছে না, মুট 3টা ঘর হইছে। 3টা ঘর? 3টা ঘর হইছে। আপনার ঘরের মধ্যে আগুন দিছিল? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিশ্বম্বর দাস। আর আরেকটা বাড়ি? আরেকটা বাড়ি মানে তারা এটি আছে না তারার ফ্যামিলি। কি নাম তাইনের? তাইনের বাড়ির মালিকের নাম হইছে অনিল দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হইছে গজারিয়া। কে করতে পারে এই ঘটনা আপনাদের ধারণা? আমরা মানে তারা আছে না, তারা বাড়ির মানুষেরা আছে না, বাড়ির মানুষের যেহেতু চাবিটা তারার কাছে, তারা ঘরের ভিতরে আগুন গেছে, এই লোকটা হয়ে আছে না এই সবটি ঘটনা করতে পারে এরকম আমরা মানে বিশ্বাস। এখন কি পুলিশ আসছে? এখন পুলিশ আইছে, ও পুলিশে আইছে, আমরা তার উপরে পুলিশের উপরে পুরা বিশ্বাস যে মানে পুলিশে যদি আমরা এই সাহায্যটা যদি করে তাহলে আমরা এই আগুনের হাত থেকে বাঁচানোর যে নিরাপত্তাটা পাওনা আশা আমরা পুলিশের কাছে রাখি। না এখানে স্যার ওই যে ডেক ধরে মাঝখানে ডেক মানে ওই এরপর তারা কোথাও আগুন আগুন আমরা ধরে দেখলাম তার আগুন নিয়ে গেছে। আমি তো এক সপ্তাহ করে লাগছে তারা ঘটনা হয়েছে আমি ওই দিকে ভিডিও করলে তো নয় হতে একটা রাখি দিব লাগিছিল। सब लगो ना 48 लगो ना 48 रे देखो तुम एक साइड धरो किला रुकी से 48 লাইট গিটা মন উঠাই দিও কিতে सब 48
গোটেইটো বঢ়াই দিছো কেইটা হ'ল বলো কেইটা হ'ল ৰাখিছে নেকি 48 উল্টাই দিও 48 চাইছি কোথায় কই যাবেন আগরতলা কি মাল লোড আছে গাড়ি যে ট্রান্সপোর্ট দেবেন কি নাম আপনার আমার নাম উৎপল রায় গাড়ি মালিকের নাম গাড়ির মালিকের নাম হইল কাতল দাস কোন জায়গায় আগরতলা আপনার বাড়ি কোন জায়গায় ইল্লাবরা গাড়িতে কি মাল নিয়ে আইছেন দেবেন ট্রান্সপোর্ট কি মাল নিয়ে আইছেন দেবেন ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্টের মাল কি মাল মাল কি আছে কসমেটিক আছে আরও অনেক জিনিস আছে कंटिन्यू सर kan to sesaka ulak important ভিডিও কৰিলে তো নহয় হতে একটা ৰাখি দিব লাগিছিল दुका दिखे दुका सब लागो ना 48 लागो ना 48 रे देखो तुम एक साइड धरो किला है रुकी से 48 লাইট গিটা মন উঠাই দিও কিতে
এই গোটেইটো বঢ়াই দিছো কেইটা হ'ল বলো কেইটা হ'ল ৰখিছে নেকি 48 খালি 48 উল্টাই দিও 48 চাইছি কই যাবেন আগরতলা কি মাল লোড আছে গাড়ি যে ট্রান্সপোর্ট দেবেন কি নাম আপনার আমার নাম উৎপল রায় গাড়ি মালিকের নাম কি গাড়ির মালিকের নাম হইল কাতল দাস কোন জায়গায় বাড়ি? আগরতলা আপনার বাড়ি কোন জায়গায়? কিল্লামুড়া গাড়িতে কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্টের মাল কি মাল মাল কি আছে কসমেটিক্স আছে আরও অনেক জিনিস আছে कंटिन्यू सर এখান তো সবকা ভিডিও কৰিলে নহয় ইহঁতে একটা ৰাখি দিব লাগিছিল दुका दिखे दुका सब लागो ना 48 लागो ना 48 देखो तुम एक साइड धरो कितना है रुकी से 48 লাইট কিটা মন উঠাই দিও কিটা গোটেইটো বঢ়াই দিছো কেইটা হ'ল বলো কেইটা হ'ল
উল্টাই যাও উল্টাই যাও চাইছি কোথায় কই যাবেন? আগরতলা কি মাল লোড আছে গাড়ি? যে ট্রান্সপোর্ট দেবেন। কি নাম আপনার? আমার নাম উৎপল রায়। উৎপল রায়। গাড়ি মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম হইল কাতল দাস। কোন জায়গায় বাড়ি? আগরতলা। আপনার বাড়ি কোন জায়গায়? ইল্লাপুরা। গাড়িতে কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট। কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্টের মাল। কি মাল? মাল কি আছে? কসমেটিক্স আছে আরো অনেক জিনিস আছে। कंटिन्यू सर। तो सबका ভিডিও কৰিলে নয় হতে একটা রাখি দিব লাগিছিল सब लागो ना 48 लागो ना 48 तुमरा एक साइड धरो লাইট গিটা আমার অটৰাই দিয়ক গোটেইটো বঢ়াই দিছোঁ কেইটা হ'লে বলো কেইটা হ'ল ৰখিছে নেকি উল্টাই যাও 48 48
চাইছি কোথায় কই যাবেন? আগরতলা কি মাল লোড আছে গাড়িতে? যে ট্রান্সপোর্ট যাবেন। কি নাম আপনার? আমার নাম উৎপল রায়। উৎপল রায়। গাড়ি মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম হইল কাতল দাস। কোন জায়গায় বাড়ি? আগরতলা। আপনার বাড়ি কোন জায়গায়? ইল্লামুরা। গাড়িতে কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট। কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্টের মাল। কি মাল? মাল কি আছে? কসমেটিক্স আছে, আরো অনেক জিনিস আছে। कंटिन्यू सर। तो सबका ভিডিও কৰিলে তো নহয় হতে একটা ৰাখি দিব লাগিছিল। दुकान दिखे सब लगो ना 48 लगो ना 48 तुमरा एक साइड धरो किला रुकी এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়?
নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে তরিয়া তুলছি
বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াবু। কি নাম আপনার? প্রীতিরানী নাথ। তো এক্সট্রা করেন তো কেমন দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াবু। কি নাম আপনার? প্রীতিরানী নাথ। তো এক্সট্রা করেন তো কেমন দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াবু। কি নাম আপনার? প্রীতিরানী নাথ। তো এক্সট্রা করেন তো কেমন দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াবু। কি নাম আপনার? প্রীতিরানী নাথ। তো এক্সট্রা করেন তো কেমন দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াবু। কি নাম আপনার? প্রীতিরানী নাথ। তো এক্সট্রা করেন তো কেমন দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াবু। কি নাম আপনার? প্রীতিরানী নাথ। তো এক্সট্রা করেন তো কেমন দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগাঘরের মানুষগুলো সাইজন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না
ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায় এটা? আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে, তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায় এটা? আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ। দেশি মাটি পড়ছে, তরিয়া তুলছি বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছেন দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগে গেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। তো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। মানে জায়গাটা কোন জায়গায় এটা?
সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে।
সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে।
কেন এরকম? সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। কেন এরকম? সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। কেন এরকম? সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে।
কেন এরকম? সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আন্দোলন করতে গিয়ে প্রথমেই রুলগুলো সদ্যমাদান ডিওয়াইফাই পাই মানে ডিওয়াইফাই জীবন সম্পাদক কংগ্রেস রুল দিয়ে সদ্যমাদান টিওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস কৌশিক রাজ সুলতান সদস্য রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ইয়ার মজদুর। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের 4টি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসসি, টিএফ এর পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন রবীন্দ্র দত্ত চৌধুরী। প্যারাডাইস চমুনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমুনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোট রাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের প্লেয়ার, খেলোয়াড়, রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনো আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরো তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরো বেশি মানুষকে কি করে যুক্ত করা যায়, আরো বেশি ছাত্র যুবককে কি করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি
আমাদের সৃষ্টিকর্তার শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কংগ্রেস সদস্য কংগ্রেস শান্তনুদেব, পূর্বীয় সম্পাদক কংগ্রেস সদস্য কংগ্রেস অমর দিলীপ তরুণ অরবিন্দ খাদ্য আন্দোলন করতে গিয়ে প্রথমেই পূর্বীয় সদস্য ডিওয়াইএফআই মানে ডিওয়াইএফআই সম্পাদক কংগ্রেস, পূর্বীয় সদস্য টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস কৌশিক রাজ রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ইয়ার মজদুর। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের 4টি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ এর পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চমুনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমুনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনো আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরো তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরো বেশি মানুষকে কি করে যুক্ত করা যায়, আরো বেশি ছাত্র যুবককে কি করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি আমাদের সৃষ্টিকর্তার শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কংগ্রেস সদস্য কংগ্রেস শান্তনুদেব, পূর্বীয় সম্পাদক কংগ্রেস সদস্য কংগ্রেস অমর দিলীপ তরুণ অরবিন্দ
প্রথমেই রুলগুলো সচেতন জানি ডিওয়াইফাই পাই মানে ডিওয়াইফাই সিকিউরিটি কমিশন সম্পাদক কমরেড রুল দিয়ে সচেতন জানি টিওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রাজ সুমিতার সদস্য সম্মেলনে রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদের পথকে পাথেয় করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ইয়ার মজদুর। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি আমাদের 4টি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ এর পক্ষে। 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চমুনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমুনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনো আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরও তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরও বেশি মানুষকে কি করে যুক্ত করা যায়, আরও বেশি ছাত্র যুবককে কি করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি আমাদের সঠিক অর্থের শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারব। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। দিলীপ তরুণ অরবিন্দ খাদ্য আন্দোলন করতে গিয়ে প্রথমেই রুলগুলো সচেতন জানি ডিওয়াইফাই পাই মানে ডিওয়াইফাই সিকিউরিটি কমিশন সম্পাদক কমরেড রুল দিয়ে সচেতন জানি টিওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রাজ সুমিতার সদস্য। সম্পাদক কংগ্রেস
মরণে রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে, চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ইয়ার মজদুর। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি আমাদের 4টি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ এর পক্ষে। 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চমনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনো আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরো তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরো বেশি মানুষকে কি করে যুক্ত করা যায়, আরো বেশি ছাত্র যুবককে কি করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি আমাদের সঠিক অর্থে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। আন্দোলন করতে গিয়ে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাই ডিওয়াইএফআই পাই, মানে ডিওয়াইএফআই যুগ্ম সম্পাদক কংগ্রেস। ফুল দিয়ে শ্রদ্ধা জানাই টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস কৌশিকরা সুমিত্রা, রাজেশ্বর সুমিত্রা সদস্যরা এসএফআই সম্পাদক কংগ্রেস
পড়বো আমরা গড়বো এই দেশ বলো সবাই বলো শিখবো ভাষা আর বলো না চলো স্কুলে চলো খেলতে খেলতে জানবো ভাষা শিখবো গণনা হবে নতুন ভারত নিপুণ ত্রিপুরা নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি নিপুণ ত্রিপুরা। নিপুণের ছাত্রছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার্স ইনচার্জ প্রাইমারি সেকশন শ্রীমতী সুতপা কর মহোদয়াকে। ছাত্রছাত্রীরা প্রত্যেকে আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা টিএমসি বরুণদীনগর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরার 3rd অ্যানিভার্সারি এবং নিপুণ ভারতের 4th অ্যানিভার্সারি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখানে উদযাপন হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে দক্ষ এবং পটু করার জন্য 3 থেকে 6 বৎসরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী এবং বিদ্যালয়মুখী থাকে, তার জন্য আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, রয়েছেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি, আছেন আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত আছেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয় এবং উনি আমাদের স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান। আমরা শিশুদের বিকাশ এবং শিশুদেরকে আগামী দিন, এই শিশুরা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের লিটারেসি এবং নিউমারেসি শিক্ষাগত যেন যোগ্যতা ওরা পায়, তার জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠান। ত্রিপুরাতে উদযাপিত হচ্ছে তার তৃতীয় বর্ষপূর্তি। ত্রিপুরাতে 2022 সালের 8 জানুয়ারি থেকে নিপুণ ভারত শ্রী মহিন্দ্র মহোদয়, উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী বল্লভ কান্তি সাহা মহোদয়, উপস্থিত থাকবেন ইন্সপেক্টর অফ স্কুল সদর শ্রী দেবব্রত মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন পশ্চিম জেলার পনেরো
শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত থাকবেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়, উপস্থিত থাকবেন ৪০ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রীমতী সমিতির বরণ পর্ব। প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়কে। ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই শুভ সূচনা করেছিলেন এবং আজ তার ৩য় বর্ষপূর্তিতে নিপুণ ত্রিপুরা টিচার্স ইনচার্জ শ্রী দুলাল সাহা মহোদয়কে এবং বরণ করে নেওয়া হবে টিচার্স ইনচার্জ প্রাইমারি সেকশন শ্রীমতী সুতপা কর মহোদয়াকে। सहवीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর তথা এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রী অলোক রায় মহোদয়কে। বরণ করে নেওয়া হবে ডিরেক্টরি অফ এলিমেন্টারি এডুকেশনের শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়কে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী পল্লব কান্তি সাহা মহোদয়কে বরণ করে নেওয়া হবে। দুলাল শাহ, টিএমসি এডিলগর ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ। নিপুণ ত্রিপুরার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুজাতি অনুষ্ঠানের কর্মসূচি আরো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আমরা নিপুণ হব লা 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 পড়বো আমরা গড়বো এদেশ বলো সবাই বলো শিখবো ভাষা আর করো না চলো স্কুলে চলো খেলতে খেলতে জানবো ভাষা শিখবো গণনা হবে নতুন ভারত নিপুণ ত্রিপুরা নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি নিপুণ ত্রিপুরা। নিপুণের ছাত্রছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। ইংলিশ মিডিয়াম স্কুলের
टीचर्स इंचार्ज प्राइमरी सेक्शन श्रीमती सुतोफा कौर महोदया के। ছাত্রছাত্রীরা প্রত্যেকে আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা পিএমসি বরুণদুতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরার 3rd ইউনিভার্সিটি এবং নিপুণ ভারতের 4th ইউনিভার্সিটি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখানে উদযাপন হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে দক্ষ এবং পটু করার জন্য 3 থেকে 6 বছরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী এবং বিদ্যালয়মুখী থাকে, তার জন্য আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, রয়েছেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি, আছেন আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত আছেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয় এবং উনি আমাদের স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান। আমরা শিশুদের বিকাশ এবং শিশুদেরকে আগামী দিন, এই শিশুরা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের লিটারেসি এবং নিউমারেসি শিক্ষাগত যেন যোগ্যতা ওরা পায়, তার জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী বল্লভ কান্তি সাহা মহোদয়, উপস্থিত থাকবেন ইন্সপেক্টর অফ স্কুল সদর শ্রী দেবব্রত মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন পশ্চিম জেলার শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত থাকবেন 39 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়, উপস্থিত থাকবেন 40 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রীমতী সঙ্গীতের বরণ পর্বে। প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়কে। 25 জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই শুভ সূচনা করেছিলেন এবং আজ তার 3য় বর্ষপূর্তিতে নিপুণ ত্রিপুরা টিচার্স ইনচার্জ শ্রী দুলাল সাহা মহোদয়কে এবং বরণ করে নেওয়া হবে টিচার্স ইনচার্জ প্রাইমারি সেকশন শ্রীমতী সুতোফা কৌর মহোদয়াকে। सहवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु
स्वागतमस्तु मा वेद বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি ৩৯ নং পৌর ওয়ার্ড কর্পোরেটর তথা এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রী অলোক রায় মহোদয়কে। বরণ করে নেওয়া হবে ডিরেক্টরি অফ এলিমেন্টারি এডুকেশনের শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়কে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী পল্লব কান্তি সাহা মহোদয়কে বরণ করে নেওয়া হবে। দুলাল শাহ টিএমসি এডিলগড় ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ। নিপুণ ত্রিপুরার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গৃহজাতীয় অনুষ্ঠানের কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব। শিখে আমরা নিপুণ হব লা 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 পড়বো আমরা গড়বো এ দেশ বলো সবাই বলো শিখবো ভাষা আর গণনা চলো স্কুলে চলো খেলতে খেলতে জানবো ভাষা শিখবো গণনা হবে নতুন ভারত নিপুণ ত্রিপুরা নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি নিপুণ ত্রিপুরা। ত্রিপুরার ছাত্রছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। डे में
त्रिपुरा में जो भी बच्चे हैं, चाहे आपको अवार्ड ना मिले, अवार्ड आपको नहीं चाहिए, किंतु अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए 1 घंटा कम से कम एक्सरसाइज, रनिंग, वॉकिंग, कुछ भी करो, स्पोर्ट्स एक्टिविटी करो, ये करना चाहिए। मैं करता हूं, मैं इसलिए डेली करता हूं। सुबह मिस हो जाएगा तो शाम को, चाहे तो रात को 9 बजे भी करूंगा, 10 बजे। मैंने 12 बजे रात को 2 बजे भी वॉक किया हुआ 1 घंटा, 2 बजे तक। यही है त्रिपुरा में मुख्यमंत्री रहते, मैं जब निकला था सेक्रेटरीट से 3 बजे 2:30 बजे में निकलता था, सुबह हो जाता था। तो निकलते समय मैंने कार छोड़ के सेक्रेटरीट से पैदल चल के सीएम हाउस में आता था पूरे स्टाफ के साथ, क्योंकि मुझे फिजिकल वर्क करना ही करना है। मुझे समय नहीं मिल रहा था, किंतु मैंने रात को जब आया, मैंने ढूंढ के निकाला, भाई कोई ना कोई रास्ता तो होगा, चलो भाई सेक्रेटरीट से रात को 2 बजे रास्ता तो खाली रहता है, किसी को डिस्टर्बेंस तो होता नहीं तो सीएम हटेगा चलेगा तो दुनिया ही बंद हो जाएगा। तो रात को 2-2:30 बजे में चल के सीएम हाउस में आता था, आके पसीना निकलता था, उसके बाद गुनगुना पानी से स्नान करता था, स्नान करके उसके बाद टीवी में कुछ न्यूज देखा, थोड़ा सा खाना खाया, देन में सो जाता था। तो इंसान चाहे तो नियत साफ हो, उसके अंदर जुनून है, उसके अंदर करने की इच्छा है, टाइम उसके लिए मायने नहीं रखता, टाइम इसके लिए मायने नहीं रखता। लोग नहीं मॉर्निंग वॉक और इवनिंग वॉक, किसने बोला मॉर्निंग वॉक और इवनिंग वॉक ही है क्या? मैं तो 12 बजे दिन के वॉक भी कर लेता हूँ, मुझे समय मिलता, मैं तालकोटरा में दिल्ली में 2 बजे दिन में भी करता हूँ, क्योंकि जहाँ जहाँ छाया है उसके पीछे जाता हूँ, थोड़ा सा धूप भी लगता है, विटामिन डी भी मिल जाता है। और आज के मेट्रो सिटी में प्रॉब्लम है, ब्लड चेक करो तो सबको विटामिन डी कम होता है, क्योंकि कोई धूप में जाता ही नहीं, जाएगा नहीं। डॉक्टर बोलेगा भाई 10 मिनट तो धूप लगा लो, नहीं जाएगा, काला हो जाऊंगा, गोरा होना है, गोरा होके क्या करोगे? आज के दिन में सिर्फ यहाँ बैठे हुए बच्चे नहीं है, पूरे त्रिपुरा में दूर दूर तक मीडिया के माध्यम से, यूट्यूब के माध्यम से जो मुझे देख रहे हैं उनको बोलूंगा, आज के दिन में तय करो, जो पूरे दिन में 1 घंटा मैं अपने शरीर और आत्मा के लिए दूंगा। और जब अपने के लिए 1 घंटा डेली कोई व्यक्ति देगा शारीरिक परिश्रम करने के लिए और इस स्पोर्ट्स की एक्टिविटी के लिए, निश्चित वो एक साउंड माइंड वाला व्यक्ति तैयार होगा। और जो साउंड माइंड वाला व्यक्ति तैयार होता है वही एक सही दिशा और दशा दे सकता है, जैसे कि माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी है। मैं आशा करता हूं आज के दिन को सफलतापूर्वक आप मनाएंगे। और साथ ही साथ एक केंद्रीय विद्यालय के जो मेरे बच्चे बैठा हुआ है सामने, इनको मैं थोड़ा सा बोलूंगा, देखो बच्चे किचिर मिचिर करे तो मजा आता है। अच्छा बताओ भाई, यहाँ जो सभी बच्चे बैठे हैं, मुझे कौन कौन पहचानता था इससे पहले? देखा जरा हाथ उठाओ तो। अच्छा सभी पहचानते हैं। मेरा नाम लाल गुलाबी है, ठीक है क्या? क्या नाम? जो एडमिनिस्ट्रेटर है, जैसे मैं मेंबर ऑफ पार्लियामेंट हूं, चुना हुआ व्यक्ति हूं, विशाल कुमार जी यहाँ IAS ऑफिसर है, DM है, मीना जी यहाँ MLA है, चुना हुआ व्यक्ति है। चुना हुआ व्यक्ति का काम क्या है? एडमिनिस्ट्रेशन चलाना, लॉ बनाना और इंप्लीमेंट कराने के काम, आइन व्यवस्था में जो है पुलिस और जुडिशियल सिस्टम, सिविल एडमिनिस्ट्रेशन, इनका काम है। अब नेशनल स्पोर्ट्स डे तो मनाते हैं, किंतु इसको ट्रांसपेरेंट कभी किया? स्पोर्ट्स एक्टिविटी तो बहुत पहले से भारत में चलता है। 1947 में भारत स्वाधीन हो चुका है, फ्रीडम मिल गया था,
स्पोर्ट्स के अलग अलग कानून भी बना है। क्या स्पोर्ट्स के एक्टिविटी ट्रांसपेरेंट थे? 1947 में देश स्वाधीन हुई है। आज 2025 में जाके नरेंद्र भाई मोदी सरकार ने स्पोर्ट्स के लिए ट्रांसपेरेंट लॉ लाया है, बिल लाया है। इतने दिन नहीं थे। अच्छे अच्छे स्टूडेंट रह जाता, अच्छे अच्छे स्पोर्ट्स पर्सनालिटी रह जाता है, पर पीछे दूसरा चला जाता है। क्यों? वो बड़े लोगों का बच्चा है, उनका पहुंच है। किंतु अभी मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद दूंगा और मेरे मित्रों जो स्पोर्ट्स मिनिस्टर मनसुख भाई मांडविया को, जो उन्होंने इस बार विरोधी पार्टी ने पार्लियामेंट को चलने नहीं देने का बेड़ा उठा के बैठे हुए थे, उसके बाद भी वो बिल पास कराया जिसमें स्पोर्ट्स बिल में लाया गया, आरटीआई के अंदर स्पोर्ट्स को लाया गया है। और आरटीआई के अंदर लाया गया मतलब आप अपने मन से सिलेक्ट करके किसी को बात दे दे, किसी को ले लिया नहीं कर सकते, क्योंकि आरटीआई के माध्यम से आपके पैरामीटर सार्वजनिक रूप से आ जाएगा। कितना खर्चा किया, किसको लिया, क्यों लिया, किस कारण से लिया, आप अभी अकाउंटेबिलिटी आपका फिक्स हो चुका है। ये काम 2025 में मोदी को करना पड़ा, इसके पहले नहीं किया। आज यहाँ छोटे छोटे बच्चे, बहुत लोग मेरे भाषा को समझ में नहीं आएगा, इंटरेस्ट नहीं है उनको, तो टॉफी समझ में आएगा, चॉकलेट समझ में आएगा। कोई मूवी का बात बोलूंगा, टॉम एंड जेरी बोलूंगा तो मेरे साथ समय के साथ जब बड़ा हुआ तो दुनिया समझ में आ रहा है, एज ऐसा ही है। तो आज 2025 में जाके ये कानून लाया। हमारे जब हम किसी स्पोर्ट्स पर्सनालिटी, दीपा भी एक बार गई थी, ड्रॉपिंग में उसको बात दे दिए, उनकी मर्जी है। ओलंपिक में अपना दादागिरी चलाता है। एंटी डोपिंग का भी बिल अभी 2025 में मोदी ने लाया। अब हम अपने बच्चे को उसी हिसाब से तैयार करेंगे, जिसको यहां से एंटी डोपिंग का टेस्टिंग होके जाएगा, उसको ऊपर उसी हिसाब से उसको ट्रीटमेंट दिया जाएगा। और जब ओलंपिक या कोई गेम्स खेलने के लिए विदेश में जाएगा, मेरे किसी बच्चे को रोते हुए भारत में वापस आने की जरूरत नहीं, बोला मुझे बात दे दिया। ये काम भी मोदी को करना पड़ा। ये काम पहले भी सरकार थी, क्यों नहीं किया? क्योंकि उनको तो अपने परिवार लोगों को ही अवार्ड दिलवाना है, वो अपने परिवार के बाहर नहीं जाता। राजीव गांधी को ही भारत रत्न देना पड़ेगा, इंदिरा गांधी को ही देना पड़ेगा, जवाहरलाल नेहरू को ही देना पड़ेगा, इसके बाहर नहीं जा सकते। ऐसा कि उनको मौका मिले तो प्रियंका गांधी के बेटा बेटी को वो दिलवा देगा। ये है, ये हालत है इनकी। इंग्रेज तो चले गए, इंग्रेज नामी, इंग्रेज के पिट्ठू देश के सत्ता में बैठ गए थे। आज भारत माता के असली संतान भारत के प्रधानमंत्री बने हुए हैं, जो कि एक गरीब घर से उठ के वहां बैठे, इसलिए उनको समझ में आता है एक आम आदमी भारत का क्या सोचता है। उनके बेटा बेटी को स्पोर्ट्स में हो, एजुकेशन में हो, प्रोफेशनल कोर्स में हो, उसको आगे बढ़ाने के लिए कितना मेहनत होता है, कितना कष्ट होता है, ये नरेंद्र भाई मोदी को मालूम है। इसलिए उन्होंने ये सब कानून लाया और सबको उसमें अधिकार समान हो उसका व्यवस्था किया है। ONGC Tripura Asset. Let's see what we know.
Rani Sarkar. Last but not the least, we warmly welcome Arshia Das, an emerging sporting talent from Tripura. नेशनल स्पोर्ट्स डे। और नेशनल स्पोर्ट्स डे जब मनाते हैं किसको सामने रख के, तो हमारे सामने जो मेजर ध्यानचंद जी का तस्वीर है, वो तस्वीर हमको बता रहा है जो आज नेशनल स्पोर्ट्स डे उनके प्रति समर्पित है। और एक बात यहाँ के सभी बच्चे हो सकते नहीं जानता है, इस नेशनल स्पोर्ट्स डे में जिनका फोटो यहाँ लगा हुआ है, मेजर ध्यानचंद जी जो हॉकी के जादूगर माना जाता है, उसका अवार्ड भी दीपा कर्मकर को मिल चुकी है। पद्मश्री तो मिली है, अर्जुन अवार्ड मिली है, आपके नाम के अवार्ड भी त्रिपुरा में दीपा कर्मकर को मिल चुके हैं। आज के कार्यक्रम में हमारे साथ इस बादरगढ़ कॉन्स्टिट्यूंसी के एमएलए श्रीमती मीना रानी सरकार, श्री विशाल कुमार, इस डिस्ट्रिक्ट की डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट संजीव कुमार जी हमारे बीच में थे, ओएनजीसी के एसेट्स मैनेजर। इनके एनुअल प्लान का मीटिंग है, क्योंकि ये कल ही सडनली किया है, बिकॉज ऑफ दैट वो अपने मीटिंग में। हेलो हेलो একটু ওয়ান দিছে রাবণ পুরার মাথা করি আমার একটা লেখা চালান না দিও না 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 কি আগে পরে বুঝে To begin our celebration, may I now invite all our esteemed guests to pay a floral tribute. All are requested to give a huge round of applause.
and friends to play and participate in sports, and I will strive to imbibe the meter backstroke and 50-meter backstroke at the 54th KVS National Sports Meet. He has also represented our school at the SGFI competitions 2020. Hello. And also represented our school at the SGFI and Khelo India competitions 2020. Physically fit, mentally strong, and emotionally balanced. Next, sir will felicitate Dronacharya awardee Shri परियोजना स्पोर्ट्स के ऊपर नरेंद्र भाई मोदी जी ने सरकार आने के बाद लिया है और साथ ही साथ 2014-15 में यूपीए सरकार जब थी स्पोर्ट्स के ऊपर 1643 करोड़ रुपया खर्चा होता था। आज नरेंद्र भाई मोदी ने 3 गुना बढ़ा के 25-26 में इसको 3,794 मैंने लगभग 3,800 करोड़ रुपए स्पोर्ट्स में खर्चा करने के लिए प्रावधान रखा है। उससे नियत के बारे में क्लियरिटी से समझ में आता है। कुछ लोग बोलता है करता नहीं, ये करना चाहिए वो करना चाहिए। करने के लिए व्यवस्था कौन करेगा? एडमिनिस्ट्रेशन करता है, सत्ता में बैठे लोग करता है, जनप्रतिनिधि करता है, उनका काम है। इनके लिए लॉ बनाना है, इंप्लीमेंट कराना है। मोदी जी इस काम को बखूबी किया है और आज भारत में बड़े मात्रा में अवार्ड, चाहे पैरालंपिक में हो, चाहे ओलंपिक में हो, चाहे नेशनल स्पोर्ट्स में हो, चाहे कॉमनवेल्थ में हो, ये सब गेम के नाम गांव के लोग नहीं जानते थे। आज गांव में भी पैरालंपिक के बारे में जानता है। भाई पैरालंपिक यूरोप में हुआ था और उसमें भारत ने 60 के ऊपर पदक, 70 के ऊपर पदक लेके आ गए। लोग जानते हैं, तब इंस्पायर होता है। मैं मुख्यमंत्री रहते बोलता था दीपा को घुमाओ, हर जगह में हमको क्यों भाषण दे, उसको भाषण दिलवाओ, लेके जाओ, आरसीआई को घुमाओ, डिस्ट्रिक्ट में लेके जाओ, ब्लॉक में लेके जाओ, इन्हीं को खड़ा करो। विप्लव जब बोलेगा तो इससे ज्यादा असर पड़ेगा दीपा जब बोलेगी, क्योंकि वो प्रमाणित है। उसे जिम्नास्टिक में दुनिया के सामने नाम कमाया है, इज्जत दिलवाया भारत को। तब लोगों को, छोटे बच्चे को विश्वास होता है दीपा भी कर सकता, मैं नहीं क्यों नहीं कर सकता। टीवी में देखे, यूट्यूब में देखे। मोबाइल हैंग नहीं, मोबाइल असला कितना जुगाड़। अच्छा वो प्रकोष्ठ दा आज नेशनल स्पोर्ट्स डे जो मेजर ध्यानचंद जी का जन्मदिन पे हम मनाते, जो हॉकी के जादूगर थे, जिनके लिए हमारे देश बहुत बार ओलंपिक में गोल्ड मेडल मिला है। तो ये डे मैं चाहती हूँ कि सिर्फ एक ही दिन 29 अगस्त में हम रोज स्पोर्ट्स डे मनाए, जो हम रोज अपने के लिए 1 घंटा टाइम निकाले और 1 घंटा एक्सरसाइज करें, क्योंकि जो फिजिकली फिट होते तो वो हर एक चीज़ के साथ लड़ सकते, और जो स्पोर्ट्स करते वो मेंटली भी बहुत स्ट्रांग होते। एज ए एथलीट मैं चाहती हूँ यहाँ पे जो भी बच्चे हैं, अब सब लोग, कोई जिसको जो स्पोर्ट्स पसंद है उसके साथ आप जुड़िए और आपकी फ्रेंड्स को भी जुड़ाइए, क्योंकि 2036 में हमारी जो प्रिय प्रधानमंत्री जी का सपना है हमारे देश में ओलंपिक्स करने का, और उसमें हमारी मेडल टैली सबसे ऊपर रहे, इसके लिए सबको स्पोर्ट्स पे आना पड़ेगा, सबको स्पोर्ट्स लवर होना पड़ेगा। आज ये नेशनल स्पोर्ट्स डे पे हम ठान लेते कि हम सब लोग स्पोर्ट्स करेंगे
खेलेंगे, हर गली में खिलाएंगे। विश यू ऑल द Thank you, sir. स्पोर्ट्स डे में त्रिपुरा में जो भी बच्चे हैं, चाहे आपको अवार्ड ना मिले, अवार्ड आपको नहीं चाहिए, किंतु अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए 1 घंटा कम से कम एक्सरसाइज, रनिंग, वॉकिंग, कुछ भी करो, स्पोर्ट्स एक्टिविटी करो, ये करना चाहिए। मैं करता हूं, मैं इसलिए डेली करता हूं। सुबह मिस हो जाएगा तो शाम को, चाहे तो रात को 9 बजे भी करूंगा, 10 बजे। मैंने 12 बजे रात को 2 बजे भी वॉक किया हुआ 1 घंटा, 2 बजे तक। यही है त्रिपुरा में मुख्यमंत्री रहते, मैं जब निकला था सेक्रेटरीट पे 3 बजे 2:30 बजे में निकलता था, सुबह हो जाता था। तो निकलते समय मैंने कार छोड़ के सेक्रेटरीट से पैदल चल के सीएम हाउस में आता था पूरे स्टाफ के साथ, क्योंकि मुझे फिजिकल वर्क करना ही करना है। मुझे समय नहीं मिल रहा था, किंतु मैंने रात को जब आया, मैंने ढूंढ के निकाला, भाई कोई ना कोई रास्ता तो होगा। चलो भाई, सेक्रेटरीट से रात को 2 बजे रास्ता तो खाली रहता है, किसी को डिस्टर्बेंस तो होता नहीं तो सीएम हटेगा चलेगा तो दुनिया ही बंद हो जाएगा। तो रात को 2-2:30 बजे में चल के सीएम हाउस में आता था, आके पसीना निकलता था, उसके बाद गुनगुना पानी से स्नान करता था, स्नान करके उसके बाद टीवी में कुछ न्यूज देखा, थोड़ा सा खाना खाया, देन में सो जाता था। तो इंसान चाहे तो नियत साफ हो, उसके अंदर जुनून है, उसके अंदर करने की इच्छा है, टाइम उसके लिए मायने नहीं रखता। टाइम इसके लिए मायने नहीं रखता। लोग नहीं, मॉर्निंग वॉक और इवनिंग वॉक, किसने बोला मॉर्निंग वॉक और इवनिंग वॉक ही है क्या? मैं तो 12 बजे दिन के वॉक भी कर लेता हूँ। मुझे समय मिलता, मैं तालकोटरा में दिल्ली में 2 बजे दिन में भी करता हूँ, क्योंकि जहां जहां छाया है उसके पीछे जाता हूँ, थोड़ा सा धूप भी लगता है, विटामिन डी भी मिल जाता है। और आज के मेट्रो सिटी में प्रॉब्लम है, ब्लड चेक करो तो सबको विटामिन डी कम होता है, क्योंकि कोई धूप में जाता ही नहीं। আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো অ্যাডমিশন করছে না, এখানে মানে বাড়ির দিয়া দিছে, এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে, অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া হয়েছে ইমার্জেন্সি করে আওয়া লাগে। কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না।
তা আমি কইছি আইতাছি তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি কেন, বয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে দেখে কইতে তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কয় তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন নিলে তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানেও জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি। ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে, আমরা সুস্থ করে। আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি, তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়া হচ্ছে কিরকম দেখাই মুখ আপনার দেখাই। দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ দিয়ে যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না। যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারা কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা গায়ে হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়ে ইমার্জেন্সি। দেখছে না না কই ইমার্জেন্সি তো না, তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কই এমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ তো মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে আমি এখান থেকে উঠতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM-এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো এডমিশন করছে না এখানে, মানে বাড়ির দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি কেন, বয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে কয়তো তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কয় তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন নিলে তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানেও জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি।
ভগবানের ফেরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে, আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি, তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়া হয়েছে, কিরকম দেখাই মুখখন আপনার দেখাই, দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না, যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারা কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তারা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা গাত হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সি। দেখছে না না কই ইমার্জেন্সি তো বর্তমানে কোনো ডাক্তার নাই, আর আমি সকালে কই পাইমন ডাক্তার। আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না, এর আগে আমি এখান থেকে করতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো এডমিশন করছে না এখানে, মানে বাড়িতে দিয়া দিছে, এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি, কেন বয়ানির পরে ওই যে কালকের যে ভ্যাকসিনেশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারা দিয়া। তাইনে জিজ্ঞাসা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে দেখে কইতে তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কয় তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, তো মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলো তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার, ওইখানে জানো নাই তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি, ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে, আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি, তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়া হয়েছে, কিরকম দেখাই মুখখন আপনার দেখাই, দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন
যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না, যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারারে কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা গাতে হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সি। দেখছে না না কই ইমার্জেন্সি তো না, তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কইব এমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ তো মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে আমি এখান থেকে উঠতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো এডমিশন করছে না এখানে, মানে বাড়ির দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি তোমরা রেডিও। আমি আইছি ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বুয়াইছি কেন, বুয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে দেখে কইতে তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কয় তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলো তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানে জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি। ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা হয়ে আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে। আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার ভাই দেখাইলা দেওয়া হচ্ছে কিরকম দেখাই মুখ আপনার দেখাই, দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ দিয়ে যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না, যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারারে কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্ট হলে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা গাতে হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সি। দেখছে না না কই ইমার্জেন্সি তো না, তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কইব এমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ তো মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে আমি এখান থেকে উঠতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না।
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, দেওয়ার পরে কোনো অ্যাডমিশন করছে না, এখানে মানে বাড়ির দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। দেওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে, অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি, তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি, কেন বয়ানির পরে ওই যে কালকের যে প্রেসক্রিপশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞাসা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইতে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে কইতে তোমরা এখানে কে লাগিয়ে আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে তোমরা এখানে আইছো কেন, অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলে তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানে জানো নাই তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি। ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে। আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি, তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়ালে কইছি কিরকম দেখাই মুখন আপনার দেখাই। দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে। আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না। যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারা কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, যতক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা গাত হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সি। দেখছে না না কই ইমার্জেন্সি তো না, তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কইবা ইমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ মিডিয়ার কাছে চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে আমি এখান থেকে করতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার
আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো অ্যাডমিশন করছে না এখানে, মানে বাড়ির দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতা Bande
Bande
থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো, হ্যাঁ, যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও। হ্যাঁ, আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না, পাঠাও, অনেকে আয়া নিচ্ছে, পাঠাও, তারা ওই পঞ্চায়েতের লেখে পাঠাও। হ্যাঁ, এই রুমটা মুখ পরিষ্কার করে, মানে মুখটা খরচ করে আর কি, যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, ওই না করো, মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন, লিস্ট করেন। হ্যাঁ, এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা না রাখে লাভ নাই তো, ঠিক আছে, স্কুল রুমে রাখবেন, আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আবো, সব আমার অফিস একবার আমাদের সাফাই করছি না, আমি এখন করছি। একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো, ডিস্ট্রয় করবেন কিভাবে, এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগবে না সব পরিবর্তন করে। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান, আমি পেতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট আপনি সরানোর কথা বলছি, যেটা ঠিক আছে। অফিস পরিষ্কার করো, রুমগুলো এরকম সুন্দর, যে কাগজ লাগবে না, যেটা লাগবে না ইংলিশ সব রুমে। হ্যাঁ, কিন্তু যেটা আমরা দিয়ে দাও। হ্যাঁ, যেগুলো আমরা ওই যে আমরা হয়েছে কাজবার মাধ্যমে যেটা হয়েছে, মেলা হয়েছে। হ্যালো, বিনিময় না, হ্যাঁ না, হ্যাঁ আছে আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো। হ্যাঁ, 100% হওয়া লোক। হ্যাঁ, তুই কি বাইক সরা থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো। হ্যাঁ, যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও। হ্যাঁ, আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না, পাঠাও, অনেকে আয়া নিচ্ছে, পাঠাও, তারা ওই পঞ্চায়েতের লেখে পাঠাও। হ্যাঁ, এই রুমটা মুখ পরিষ্কার করে, মানে মুখটা খরচ করে আর কি, যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, ওই না করো, মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন। হ্যাঁ, এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা না রাখে লাভ নাই তো, ঠিক আছে, স্কুল রুমে রাখবেন, আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আবো, সব আমার অফিস একবার আমাদের সাফাই করছি না, আমি এখন করছি। একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো, ডিস্ট্রয় করবেন কিভাবে, এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগবে না এটা সব পরিবর্তন করা। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান, আমি পেতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট আপনি সরানোর কথা বলছি, যেটা ঠিক আছে।
যে কাগজ লাগবে না, যেটা লাগবে না এগুলি সব শোরুমে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দেব, হ্যাঁ। সেগুলো আমরা ওই যে আমরা হয়েছে ট্রান্সফারের মাধ্যমে যেটা হয়েছে মেলা হয়েছে। হ্যালো বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো, হ্যাঁ। 100% হওয়া লাগবে, হ্যাঁ। তুই কি বাইক সরা ক্লিন থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো, হ্যাঁ। যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি সুশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও, হ্যাঁ। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না, পাঠাও। অনেকে আয়া নিচ্ছে, পাঠাও, তারা ওই পঞ্চায়েতের লেখে পাঠাও, হ্যাঁ। এই রুমটা মুখ পরিষ্কার করে, মানে মুখটা খরচ করে আর কি। যারা কাজ করে করবেন এইগুলো জানো দিত, এইগুলি জানো দিত, ওই না মানে বড় লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন, হ্যাঁ। এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখে লাভ নাই তো, ঠিক আছে। স্কুল রুমে রাখবেন, আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আমো সব আমার অফিস একবার তোমাদের সাফাই করছি না, আমি একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো, ডিস্ট্রয় করবেন কিভাবে এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগে না এটা সব এখান থেকে পরিবর্তন করে। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান, আমি পেতেছি। যেটা মানে ইম্পর্টেন্ট আমি সরানোর কথা বলছি, যেটা ঠিক আছে। অফিস পরিষ্কার করো, এজেন্ট হয়ে গেছে, রুমগুলো এখন সুন্দর। যে কাগজ লাগবে না, যেটা লাগবে না এগুলি সব শোরুমে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দেব, হ্যাঁ। সেগুলো আমরা ওই যে আমরা হয়েছে ট্রান্সফারের মাধ্যমে যেটা হয়েছে মেলা হয়েছে। হ্যালো বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো, হ্যাঁ। 100% হওয়া লাগবে, হ্যাঁ। তুই কি বাইক সরা ক্লিন থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো, হ্যাঁ। যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি সুশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও, হ্যাঁ। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না, পাঠাও। অনেকে আয়া নিচ্ছে, পাঠাও, তারা ওই পঞ্চায়েতের লেখে পাঠাও, হ্যাঁ।
এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি যারা কাজ করে করবেন এইগুলো জানো দিত এইগুলি জানো দিত ওই না করো মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন লিস্ট করেন হ্যাঁ এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখে লাভ নাই তো ঠিক আছে রুমে রাখবেন আর যেগুলি সব সাফাই করবেন আমিও একদিন আবো সব আমার অফিস একবার পরে সাফাই করছি না আমি একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো ডিস্ট্রয় করবেন কিভাবে এটা পরিষ্কার করার ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা আর যেটা কাগজ লাগবে এটা সব পরিবর্তন করা এটা মানে ইম্পর্টেন্ট রাখে যেটা লাগে না এটা সরান আমি পেতেছি যেটা মানে ইম্পর্টেন্ট তো আমি সরানোর কথা বলছি যেটা ঠিক আছে অফিস পরিষ্কার করো এজেন্ট হয়ে গেছে রুমগুলো এরকম সুন্দর যে কাগজ লাগবে না যেটা লাগবে না ইংলিশ সব শোরুমে হ্যাঁ কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দাও হ্যাঁ সেগুলো আমরা ওই যে আমরা হয়েছে কাজগুলোর মাধ্যমে যেটা হয়েছে মেলা হয়েছে Alô, bem mal. Não, 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 foi. আর রুমগুলি সব পরিষ্কার করো রুমগুলি সব পরিষ্কার করো হ্যাঁ Tuh kita baik suara. অফিস ক্লিন যেটা কাগজ লাগে না এগুলি সব করো পরিবর্তন করো যেটা চেঞ্জ করো হ্যাঁ যেটা কাগজ লাগে না এগুলি সব করো করছি প্রশাসনের এটা করছি সব ভিডিওরে পাঠাও আমার 18 গুলি পাইছে না তারা আমাকে কমপ্লেন করছে পাঠাও অনেকে আয়া নিচ্ছে পাঠাও তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত এইগুলি জানো দিত ওই না করো মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন লিস্ট করেন হ্যাঁ এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখে লাভ নাই তো ঠিক আছে রুমে রাখবেন আর যেগুলি সব সাফাই করবেন আমিও একদিন আবো সব আমার অফিস একবার পরে সাফাই করছি না আমি একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো ডিস্ট্রয় করবেন কিভাবে এটা পরিষ্কার করার ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা আর যেটা কাগজ লাগবে না এটা সব পরিবর্তন করা এটা মানে ইম্পর্টেন্ট রাখে যেটা লাগে না এটা সরান আমি পেতেছি যেটা মানে ইম্পর্টেন্ট তো আমি সরানোর কথা বলছি যেটা ঠিক আছে অফিস পরিষ্কার করো এজেন্ট হয়ে গেছে রুমগুলো এরকম সুন্দর যে কাগজ লাগবে না যেটা লাগবে না ইংলিশ সব শোরুমে হ্যাঁ কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দাও
হ্যাঁ সেগুলো আমরা ওই যে আমরা হয়েছে কাজবার মাধ্যমে যেটা হয়েছে মেলা হয়েছে। হ্যালো বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো। হ্যাঁ 100% হওয়া লোক। হ্যাঁ তুই কি বাইক সরা ক্লিন থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো। হ্যাঁ যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না। পাঠাও অনেকে আয়া নিচ্ছে, পাঠাও তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি। যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, ওই না মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন। হ্যাঁ এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখলাম নয় তো, ঠিক আছে রুমে রাখবেন। আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন সব আমার অফিস একবার ওটা সাফাই করছিলাম, একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো। ডিস্ট্রয় করবেন কিভাবে এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা। আর যেটা কাগজ লাগে না এটা সব পরিবর্তন করে। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান আমি করতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট তো আমি সরানোর কথা বলছি। যেটা ঠিক আছে অফিস পরিষ্কার করো। এজেন্ট হয়ে গেছে রুমগুলো এখন সুন্দর, যে কাগজ লাগতো না যেটা লাগতো না ইংলিশ সব শ্রমে। হ্যাঁ কিন্তু যেটা আমরা দিয়ে দাও। হ্যাঁ সেগুলো আমরা ওই যে আমরা হয়েছে কাজবার মাধ্যমে যেটা হয়েছে মেলা হয়েছে। হ্যালো বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো। হ্যাঁ 100% হওয়া লোক। হ্যাঁ তুই কি বাইক সরা ক্লিন থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো। হ্যাঁ যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিওরে পাঠাও। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না। পাঠাও অনেকে আয়া নিচ্ছে, পাঠাও তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি। যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, ওই না করো মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন। হ্যাঁ এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখলাম নয় তো, ঠিক আছে
স্টোর রুমে রাখবেন আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আবো সব আমার অফিস একবার ওটা সাফাই করছি না, আমি এখন করছি। একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো। যেগুলো জিনিস লাগে করোনাতে যে আমরা মানে পুরো জিনিসটি জমানো রাখছি, জমানো রাখতে আমরা এটা চেষ্টা করতাম ঠিক আছে না? ডিস্ট্রয় করবেন কীভাবে এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগলে এটা সব ইয়ে থেকে সরা পরিবর্তন করা। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান আমি পেতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট আমি সরানোর কথা বলছি, যেটা তাহলে দেখো তাহলে ঠিক আছে। অফিস পরিষ্কার করো, রুমগুলো এরকম সুন্দর, যে কাগজ লাগবে না যেটা লাগবে না ইংলিশ সব রুমে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দেব, হ্যাঁ। যেগুলো আমরা ওই যে আমরা অফিসে কাজ করার মাধ্যমে যেটা অফিসে মেলা অফিসে। হ্যালো বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো, হ্যাঁ। তুই তো বাইক সরা থাকো, অফিস ক্লিন, যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো, হ্যাঁ। যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিও পাঠাও, হ্যাঁ। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না, পাঠাও। অনেকে আয়না দিচ্ছে, পাঠাও, তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি। যারা কাজ করে করবেন এইগুলি জানো দিত, এইগুলি জানো দিত, ওই না করো মানে করো লাগলে ডিস্ট্রিক্ট করে দেন, লিস্ট করেন, লিস্ট করেন, হ্যাঁ। এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখে লাভ নয় তো, ঠিক আছে। স্টোর রুমে রাখবেন আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন আবো সব আমার অফিস একবার ওটা সাফাই করছি না, আমি এখন করছি। একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো। করোনাতে যে আমরা মানে পুরো জিনিসটি জমানো রাখছি, জমানো রাখতে আমরা এটা চেষ্টা করতাম ঠিক আছে না? ডিস্ট্রয় করবেন কীভাবে এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগলে এটা সব ইয়ে থেকে সরা পরিবর্তন করা। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান আমি পেতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট আমি সরানোর কথা বলছি, যেটা তাহলে দেখো তাহলে ঠিক আছে। অফিস পরিষ্কার করো, রুমগুলো এরকম সুন্দর, যে কাগজ লাগবে না যেটা লাগবে না ইংলিশ সব রুমে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দেব, হ্যাঁ।
কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসিআর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আইছেন? কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? হ্যাঁ। বরবাতুরের থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করছে? কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দনের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু কোথায়? হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না। এখনো দেখলাম একটা রুগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রুগী। আমিও তো দেখছি। অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতেই আছেন আপনিও দেখতে আছে আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা। কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসিআর দেখছি এখন আর নাই। রুগী নিয়ে আইছেন? কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করছে? কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দনের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু কোথায়? হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না। এখনো দেখলাম একটা রুগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রুগী। আমিও তো দেখছি। অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতেই আছেন আপনিও দেখতে আছে আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা।
কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আসেন? রুগী কারে আনছেন আপনি? আমার শাশুড়ি মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিবাজ জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার না রিপোর্ট দেখা মুখ হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রুগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রুগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না, আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতে আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা। কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আসেন? কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিবাজ জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার না রিপোর্ট দেখা মুখ হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রুগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রুগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না, আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতে আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা।
কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে অক্ষণ তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি অক্ষণ আর নাই রুগী নিয়ে আসেন? রুগী কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রোগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রোগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতেই আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা। কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে অক্ষণ তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি অক্ষণ আর নাই রুগী নিয়ে আসেন? কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রোগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রোগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু পরিস্থিতি তো দেখতেই আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা।
কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আসেন? রুগী কারে আনছেন আপনি? আমার শাশুড়ি মানে গতকালকে আনছিলেন? হ বরবাতুরের থেকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখা মুখ হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রুগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রুগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স নাই, আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কম পরিস্থিতি তো দেখতেই আছেন, আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা। কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি এখন আর নাই রুগী নিয়ে আসেন? কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখা মুখ হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রুগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রুগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স নাই, আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কম পরিস্থিতি তো দেখতেই আছেন আমরাও দেখতে আছি আমিও দেখতে আছি সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা।
কি দেখছেন এখন এসে? কি দেখুন বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলোনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির বাজার ডাক্তার আছে অক্ষণ তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই কালকে আইসি আর দেখছি অক্ষণ আর নাই রুগী নিয়ে আইছেন? রুগী কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরবাতুরের থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে পারছি না ডাক্তার নাই রিপোর্ট দেখামু হাসপাতালে ডাক্তার নাই? ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না এখনো দেখলাম একটা রোগীকে প্রাইভেট গাড়ি করে নিয়ে যাচ্ছে, এক দুটো রোগী। আমিও তো দেখছি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না অ্যাম্বুলেন্স না আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি কইবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে?
কবে হয়েছিল পড়ছিল? কিন্তু কিবার না 27 তারিখ কই আছে আমাকে আমি তো আর গেছি না ওই আমার দুনু পড়ছে। হ্যাঁ, তারপরে তারা ডাক্তার মাস্টার আসলো, তারা নিয়ে ভর্তি করে পড়ানোর পর বলে অনেকক্ষণ রয়েছে কিন্তু ডাক্তারে বলে ডাক্তার নিয়ে জানে মানে যেদিন মারা গেছে সেদিন না তার আগের দিন? যেদিন ভর্তি করেছে মানে যেদিন ভর্তি করেছে সেদিনই মারা গেছে? হ্যাঁ, এই দিনই মারা গেছে সঙ্গে এটা ডাক্তার দিয়েছে না, তারা ফোন কথা যা কখন তো ডাক্তার মারতে পারে না, তো হুশ হয়েছে না। এমনিতেই এই নাতিকে অসুস্থ ছিল না, কই না, সকালবেলা স্কুলে গেছে রামকৃষ্ণ স্কুলে, আমার তো আবার 10টায় খুঁজে গেছে সকাল, আমার তো 10টায় খুঁজে গেছে বল বাইরে গিয়ে ডাক্তার ভর্তি করেছে, ভর্তি করে বাড়ির মেয়েতে ফোন করছে। হসপিটালে নিচ্ছে ধরনের কটা নাগাতে? 11টা। আর মারা গেছে কটায়? মারা গেছে 2:30 3টা বাজে। তখন আমি খাইতাম বসি মতে, তখন খাইতাম বসে 2:30টার সময় খবর আছে নেট নাই দেওয়া দিকিটা গিয়ে দেখলাম কিটা একটা ডাক্তারও নাই, ওই নাচে বইয়া মোবাইল টিভি তারা তো দায়িত্ব না, রুগী দেওয়া না, তার দায়িত্ব না। হ্যাঁ, আমিও তো বাম বন করে আছি, অনেক বছর করে আছি, আমি অনেক বছর করে আছি, আমি তো পুরানোই। আমরা এই আমলে তো এরকম আসলো, আমি এদিকে করতাম নিয়েছিলাম, আমরা যে আমলটা আসলো আমরা তো এরকম পাইছি না, আমরা তো আইন না নিজ হাসপাতাল থেকে নিজে আইন না আরো এই রুগীর আরো দিচ্ছে লাগাই, আমরা নিজে আপনার টেবিলে না রুগীরা লাগাইছি। তুই দেখো আগের মতন নাই অনেক। এরপরে যে যারা মারা যাওয়ার পর বডি যে ফেরত দিচ্ছে, এটা কি কোনো এমনি বডিটা তারা দেওয়ালাইছে, দেওয়ালাইছে
ওই কিতানা পুলিশ আটকে লাইছে। ইয়াটিয়া কইরা তারা একটা ইয়াটিয়া করে লাইছে আমরা তো মানুষ বেশি মানুষ গেছে তো তাহলে একটু তো হইছে ওই মায়া মরছে একটু ইয়ে হইতো না হইছে হইছে ইয়ে হইছে তারা নজর এটা ইয়ারা পোস্টমর্টম করছে নি ইটারে তারা সাইডা দিছে সাইডা দিছে মতে এটা দেয়া লাগতো এমনি পুলিশের কাছে বানাইছে কি তা কয় এটা দম লাগছে এটা হলো উপর মনে থেকে বলেছে দম যেত এই দুঙ্গা দিছে না এরপর দিন পোস্ট করে দিয়ে না অস্বীকার করে ওই হেডরে বিল দিয়ে গেছে আমাদের একদিন আমরা তোমার জবাব দিবা তুমি রক্ত নিছে একটা রক্ত নিছে ওরা কইছে তইলে তার ডাক দিল কি তাই আইন না রুক দিল কি তা করতেছে কো আমরা রক্তের রিপোর্ট আইনা রক্তের রিপোর্ট আনলে তো আমরা রোগীর চিকিৎসা করব রক্তের রিপোর্ট দিব 3টার সময় তইলে তো এই সময় চিকিৎসা করলে তো না আমরা এর আগে রোগীটারে দেখবে তইলে তো এর আগে তো রোগীটা তারা দেখছে না ডাক্তারে দেখছে না এই রোগীটা সব রোগীটা মারা গেছে আমি লাস্ট মারা গেছে বলে সিলে দিছে বলে তুই তারা ডাক্তার দৌড়াদৌড়ি করে আয়া তোরছে আচ্ছা স্যার তোরা কো গেছে গা ভাবিয়া সরকার গেছে গা কইছে ভাবিয়া সরকার গেছে গা পরে গেছে প্রথম ভর্তি করেছে বলতে আমার আগে ভুলে গেছে আমার কই আমি দৌড়ে গেছি গেছে বলতে যুক্ত দেবই না তারা তো যুক্ত না একজনের পরে একজন একটা কইছে আমার কইতে ওষুধ লেখছে একটা ওই গ্যাসের ফাইল ওষুধ একটা লেখছে আর রক্তের রিপোর্টটা 7 নম্বর আমার কইছে আমারে আমি দিয়েছি রক্তের রিপোর্টটা দিয়ে আমি রক্তের দিয়েছে তারা বাইকিরা তারা স্কুল স্টুডেন্ট আছে না কথা না ওই তো শিখতে পারে আয় না স্কুল স্টুডেন্ট না তারা ব্যাক করে দিছে আমি দেখতেছি তো বিতে স্কুল সাদা একটা ইয়ে ভিন্ন তারা এই বিতে স্কুল ইয়া আছে আমার দিছে ওটা আমার একটা ওষুধ লিখে দিছে ওটা আমি আগে ওষুধটা আগে রক্ত দিয়েছি 7 নম্বর দিয়েছি পরীক্ষাটা ইয়ে করে দিয়েছি কি তাহলে কইছে 2 থেকে আমি একটা সময় গেছিলাম বাকি তাহলে কইছে 2 থেকে আড়াই ঘন্টা পরে তো একটু হলে 3টা বা 3:30 ঠিক আছে না আর 2 থেকে আড়াই ঘন্টা পরে এবং ওষুধ আনছি ওষুধ না দিয়া তারা দিয়ে ওষুধ ফাইল লাগছে গ্যাসে ফাইল নাকি আমি তো বুঝাতাম দিয়ে লাগছে ফাইল না দিয়েছি দিয়ে বলদা এরপর আমি ওষুধটা দিয়ে সেটা আমি কয়েছি এই রক্তের রিপোর্টটা পাবে মাত্রা দিয়েছি বুঝি তো 3টা 3:30 সময় এই রক্তের ফাইলটা লয়ে আর রক্তের রিপোর্টটা লয়ে যাও এবার তারা দেখবো কি তার রক্তটা দেখে কি এবার কিন্তু এবার দেখবো এবারে আমি বাইতে বসে বাইতে আমি সামনে করে একটু শুনছি বলতে ওই আমার ফোন করছে আমার স্ত্রী কি ফোন করছে মানে বলছে তোমার বাতি মারা গেছে তো আমি এবারে আবার ধরে গেছি কিন্তু আমার ইঞ্জেকশন দিছে কইছে মায়া আসলে কোনো প্রোটিন নেই এবারে ইঞ্জেকশন দিছে আমি কইছে কোনো তারা দুজন মহিলা আসলো পাবে মা আসলো তুমি আসলো কইছে কোনো দুজনে আসলো আর হে পরে গেছে ভাই পরে গেছে কইছে কোনো প্রবলেম নাই মায়া তাহলে আমার রোগী আমি দেখেছি বালা আমি দেখেছি তো সবটু খুলছে আমি পুরো দেখেছি আমি নিজে আসলো আমি দেখেছি পুরা পুরা আচ্ছা ডাক্তার মানে তো ঘুমাই দিছে 11টার সময় একটা সুস্থ অসুস্থ ঘুমাই দিছে দেখছি এই জায়গা 2টার সময় এত হচ্ছে তাহলে আর একটা লোক আমার রোগী মারা গেছে এর আগে যদি আমার রোগীটারে ডাক্তার আমি দেখি ডাক্তার বিটা আসলো তাই তো আসলো বাইরে নিষ্ঠাত আসলো ডাক্তার সবার দেখি তো রুস বাবাই বকি এর আগে যদি আমার রোগীটারে জিবি রেফার করতে হাবাই না রেফার করতে বাইরে গেছে ইমার্জেন্সি গেছে যদি ইমার্জেন্সি যদি করতে বাইরে নিতাম হেরা রেফার করে দিত তারা কত বলে এরা চিকিৎসা বুঝুনি তারা যদি কইতো আমরা চিকিৎসা নাই তাহলে আমরা নিতাম ডাক্তার আইছে এখানেও চিকিৎসা আছে দেখে নাই আর কি ভালো রুলস ভাবে এমন স্কুলে মেয়েরা তো এনে ভরে রইছে এটা নাই মানে আগে ইমার্জেন্সি এটা নাই রুলস ভাবে আয়া দেখতে এটা দেখছ না বুঝছ না রুলস ভাবে আয়া দেখছ কি দেখছ না রিপোর্ট নিয়ে গেছে পরে ইমান জায়গা আইবরে এটা আগে বসছে না দেখছ না না তো ঠিকই তা তো ঠিকই তাইলে আমার একটা রিকোয়েস্ট কোন ডাক্তার যাতে কোন সরকারি হাসপাতাল মোবাইল নিয়ে না প্রবেশ করতে পারে এটাই আমার দাবি ঠিক আছে আর যারা যারা আছে স্টাফ নার্স রোগী লয়ে গেলে হেল্প করতে হইব কেরে বাড়ির লোকের কোনো শক্তি দেয় না হেল্প সেন্স দেয় না যে রোগীটারে দুইটা সিটে উড়াইব তাইলে তারা কি লিখে বয়ে রইছে হেল্প না করলে আমি শুধু এর দূরেই চাই এই বটতলা নদীর পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশুদিন
এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী, এই বাড়িরই নবম শ্রেণীর ছাত্রী, এই বাড়িরই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে, তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায়। এখানে মা, দাদু, আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য, তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা, যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিক নেমে গেছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি। এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন, মা তো ছিল সাথে, যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত, একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি। অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল। এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয়, ডিউটিরত ডাক্তাররা যাতে এইভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন, অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু এর করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন, এই কথাগুলো বলেছেন। তো আমরা বলেছি ওনাদেরকে, ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকের কাছে আমরা জানাবো এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো, কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয়। রুগীরা মরলে আর তো দিবেন, টাইম হলে তো ঢুকতেন দিবেন। হ্যাঁ, এটা একটা কথা। বাত লয়ে গেছে না, আমরা ওনার বাচ্চার মার কথা আমরা জানাবো সরকারের কাছে। তইলে কিছুদিন আগে আমার নাতিনের লগে ভর্তি আরেকটা আসলো, এই একটা বাচ্চা মায়া দিয়ে রাখছে রুগীটার লগে। বাচ্চা মায়া পারে না, আমার আগে তুই তো ওই পয়রা গেছে গা, ওই মায়াটা আমার কিছু লাগতো না, আমার কিছু লাগতো না। আমি শুধু একটু কোনো ডাক্তার যাতে মোবাইল নিয়ে হাসপাতাল না থাকে, কোনো ডাক্তার যাতে না থাকে, আর মোবাইলে আমার মোবাইলে ব্যস্ত, মোবাইলে না দেখতো আমার মেয়ের দেখতো, আমার মেয়েরা যে সুস্থ হইতো। তোরা না বললে আমার মেয়ের রেফার করে দিতি, আমি আইএলএস লিয়ে দিলে মিলে আমি ভিক্ষা করে আমার মেয়ে সুস্থ হলো মিলে। আমার মেয়ে সব নর্মাল আসলো, তাইলে কে লিগা মরছে, তোরা কে লিগা বইছে মোবাইল টিপতি। আমি এত ইমার্জেন্সি রোগীরা লয়ে গেছি, এতলা স্টাফ না আছে, একটা ধরছে না আমার রোগীরা বলে তারা কি পারবো নি, 2 জন মহিলা রোগীরা আলগে দিত। তাইলে কে লিগা সরকার কে লিগা তারা রেটিয়া দেয়, কে লিগা রাখছে, হ্যাঁ কে লিগা রাখছে যে দেয়া। হ্যাঁ, সাধারণ মানুষ নিয়ে বই দিত কোন, তাইলে তারা হেল্প করবো মানুষের। কে মানুষের মানুষ মরে যায়, মানুষ ধরে না কেউ, তাইলে কি লিগিয়া হাসপাতাল কে লিগিয়া তারা রে পয়সা দিয়ে বইছে না, কিতা করতে পয়সা দিলে মোবাইল টিপতো, মোবাইল টিপপাটি আনি তো হাজার বাজারে রোগী মরে যেতে থাকা। আমার মায়েরা মরে গেছে, আমার মায়ের আইনে দিতে পারবো নি, আমার মেয়ের আইনে দিতে পারবো, আমার অনেকটা কিচ্ছু লাগতো না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই কোনো হাসপাতাল যাতে কোনো ডাক্তারে মোবাইল নিয়ে না যা, মোবাইল নিয়ে হাসপাতাল জিবি ঢুকতে পারতো না, কষ্ট কথা। মোবাইলের কারণে আমার মানুষ মরতেছে, আমার মেয়েরাও মরছে, তারা কদর করছে না। তারা যদি আমার মেয়েরা কদর করতে দিলে আমার মেয়েরা যে বাচ্চা, আমি এত কষ্ট করে পালছি,
মাথা করে বেড়ে। আচ্ছা, এটা কবে হয়েছিল? কিন্তু কি বার না, 27 তারিখ। কই আছে আমাকে, আমি তো আর গেছি না, ওই আমার ডুনু পড়ছে। হ্যাঁ, তারপরে তারা ডাক্তার মাস্টার হলে মাস্টার আসলো। বলবো, বলার আর কিছু নেই। যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলে, মানে একটা লিমিট থাকে। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2018 করে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ, এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন, তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি, এর আগেও আমরা দেখতাম যে একটা চাইওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল, হজম হচ্ছিল। তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো, কিন্তু এইবার ওনার মাকে নিয়ে, ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল, সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে। এবং আমরা তো নাই, এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা কোনো কালচার হলো? এবং বিহারে আমি নিজেও ছিলাম, বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে, এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না। এটা কী ধরনের কথা? ওনার পূজনীয়, ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে, সেটা কোনো অবস্থায় মানা যায় না। আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির যে নেতা, এবং ওনারা দুজনের যেভাবে উস্কাতো তাদের কার্যকর্তাদের, আমি যেভাবে চলবো সেইভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলে, এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে, তাদের কারণেই, তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমি এর তীব্র আমি এদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে, এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা করি। কী বলবো, বলার আর কিছু নেই। যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলে, মানে একটা লিমিট থাকে। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2018 করে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ, এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে
উনি আসন গ্রহণ করলেন, তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি, এর আগেও আমরা দেখতাম যে একটা চায়ওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল, হজম হচ্ছিল। তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো, কিন্তু এইবার ওনার মাকে নিয়ে, ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল, সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে। এবং আমরা তো নাই, এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটা কোনো কালচার হলো। এবং বিহারে আমি নিজেও ছিলাম, বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে, এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না। এটা কী ধরনের কথা? ওনার পূজনীয়, ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে, সেটা কোনো অবস্থায় মানা যায় না। আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আরজেডির যে নেতা, এবং ওনারা দুজনের যেভাবে উস্কাত তাদের কার্যকর্তাদের, আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলবে। এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে, তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে। আমি এর তীব্র আমি এদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হবে। এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা করি। কী বলবো, বলার আর কিছু নেই। যে ওয়ার্ড অফ ব্যাড মাউথ যাকে বলে, মানে একটা লিমিট থাকে, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2018 করে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন আমাদের সরকার আসলো আশীর্বাদ, এবং 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন, তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি, এর আগেও আমরা দেখতাম যে একটা চায়ওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজেডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল, হজম হচ্ছিল। তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো, কিন্তু এইবার ওনার মাকে নিয়ে, ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল, সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে। এবং আমরা তো নাই, এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটা কোনো কালচার হলো। এবং বিহারে আমি নিজেও ছিলাম, বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে, এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না। এটা কী ধরনের কথা? 120 दे रहे हैं इकान तो सबका ভিডিও করলে তো নয় হতে একটা রাখি দিব লাগিছিল। दुकान दिखे सब लगो ना 48 लगो ना 48 তোমরা এক সাইডে ধরো
লাইটকেইটা অকণমান আঁতৰাই দিয়ক, তেতিয়াহে আহিব। গোটেইটো বঢ়াই দিছো উল্টাই যাও 48 চাইছি কোথায় কই যাবেন? আগরতলা। কি মাল লোড আছে গাড়ি? এটা ট্রান্সপোর্ট দেবেন। কি নাম আপনার? আমার নাম উৎপল রায়। উৎপল রায়। গাড়ি মালিকের নাম কি? গাড়ির মালিকের নাম হইল কাতল দাস। কোন জায়গায় বাড়ি? আগরতলা। আপনার বাড়ি কোন জায়গায়? ইল্লাপুরা। গাড়িতে কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট। কি মাল নিয়ে আইছেন? দেবেন ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্টের মাল। কি মাল? মাল কি কি আছে? কসমেটিক্স আছে, আরো অনেক জিনিস আছে। कंटिन्यू सर। দেশি মাটি পড়ছে তোরিয়া তুলছিও বিছনা তুলিয়া আমরা লাগা করে মানুষ চাইছে দৌড়িয়া টুকটুক লইয়া টুকটুক উঠাই আনছি। এরা কি লেগেছিল আপনার বাড়িতে? তারা ওয়ারিং করে কারেন্টের। কয়জন আছিল তারা? দুইজন। তারপরে আপনি হঠাৎ করে দেখেন, আপনি তখন ঘরে আসছিলেন না? না, আমি বাইরে আছি। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? আমরা রান্না করে ওয়ারিং করে। জায়গাটা কোন জায়গায়? এটা আপনার বাড়ি কোন জায়গায়? নদিয়াপুর। কি নাম আপনার? প্রীতি রানী নাথ।
সাউন্ড পলিউশন যারা ভায়োলেট করবে তাদেরকে তো আমরা আইন অনুযায়ী মাননীয় আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে এই সাউন্ড সিস্টেমটা আমরা সিজ করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সামনেই তো আরো বিসর্জন আছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? যারাই ভায়োলেশন করবে সাউন্ড পলিউশন রুলস অ্যান্ড রেগুলেশন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যখনই আমাদের কাছে খবর আসবে। আন্দোলন করতে গিয়ে প্রথমেই হুগলিয়া সদ্যনারায়ণ ডিওয়াইফাই পাই মানে ডিওয়াইফাই যুব সম্পাদক কংগ্রেস হুগলিয়া সদ্যনারায়ণ টিওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস কৌশিক সুমিত্রার সুমিত্রার সদস্যরা রক্ত ঋণ শোধ করুন, শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চলবে। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের 4টি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফের পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংগঠিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চমুনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমুনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনও আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরও তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরও বেশি মানুষকে কী করে যুক্ত করা যায়, আরও বেশি ছাত্র যুবককে কী করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা
এবং দিলীপ তরুণ অরবিন্দের প্রতি আমাদের সঠিক অর্থে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। ভাষা আর গণনা চলো স্কুলে চলো, খেলতে খেলতে জানবো ভাষা শিখবো গণনা, হবে নতুন ভারত নিপুণ ভারত নিপুণ ত্রিপুরা। নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি, জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি। নিপুণ হব আমি আর নিপুণ হবে তুমি, জ্ঞানের আলো আলোকিত হবে জন্মভূমি। নিপুণ ত্রিপুরা। নিপুণের ছাত্রছাত্রীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীত। इंग्लिश मीडियम स्कूल टीचर्स इंचार्ज प्राइमरी सेक्शन श्रीमती सुतोफा कौर महोदया के ছাত্রছাত্রীরা প্রত্যেকে আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা পিএমসি অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরার 3rd ইউনিভার্সিটি এবং নিপুণ ভারতের 4th ইউনিভার্সিটি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এখানে উদযাপন হবে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে দক্ষ এবং পটু করার জন্য 3 থেকে 6 বছরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী এবং বিদ্যালয়মুখী থাকে, তার জন্য আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, রয়েছেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি, আছেন আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত আছেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলকায় মহোদয়, এবং উনি আমাদের স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান। আমরা শিশুদের বিকাশ এবং শিশুদেরকে আগামী দিন, এই শিশুরা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের লিটারেসি এবং নিউমারেসি শিক্ষাগত যেন যোগ্যতা ওরা পায়, তার জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠান। ভারত
শ্রী মহেন্দ্র মহোদয়, উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী বল্লভ কান্তি সাহা মহোদয়, উপস্থিত থাকবেন ইন্সপেক্টর সাব স্কুল সদর শ্রী দেবব্রত মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন পশ্চিম জেলার শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, উপস্থিত থাকবেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়, উপস্থিত থাকবেন ৪০ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রীমতী সঙ্গীতের বরণ করবে। প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাউথ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়কে। জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই শুভ সূচনা করেছিলেন এবং আজ তার ৩য় বর্ষপূর্তিতে নিপুণ ত্রিপুরা টিচার্স ইনচার্জ শ্রী দুলাল সাহা মহোদয়কে এবং বরণ করে নেওয়া হবে টিচার্স ইনচার্জ প্রাইমারি সেকশন শ্রীমতী সুতপা কর মহোদয়াকে। वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর তথা এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রী অলোক রায় মহোদয়কে। বরণ করে নেওয়া হবে ডিরেক্টরি অফ এলিমেন্টারি এডুকেশনের শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়কে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী পল্লব কান্তি সাহা মহোদয়কে বরণ করে নেওয়া হবে। দুলাল শাহ টিএমসি এডুলগর ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ। নিপুণ ত্রিপুরার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই বৃহৎ অনুষ্ঠানের কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করব। डे में त्रिपुरा में जो भी बच्चे हैं, चाहे आपको अवार्ड ना मिले, अवार्ड आपको नहीं चाहिए, किंतु अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए 1 घंटा कम से कम एक्सरसाइज, रनिंग, वॉकिंग, कुछ भी करो, स्पोर्ट्स एक्टिविटी करो, ये करना चाहिए। मैं करता हूं, मैं इसलिए डेली करता हूं। सुबह मिस हो जाएगा तो शाम को चाहे तो रात को 9 बजे भी करूंगा, 10 बजे। मैंने 12 बजे रात को 2 बजे भी वॉक किया हुआ 1 घंटा, 2 बजे तक। यही है त्रिपुरा में मुख्यमंत्री रहते मैं जब निकला था सेक्रेटरीट पे 3 बजे 2:30 बजे में निकलता था, सुबह हो जाता था।
तो निकलते समय मैंने कार छोड़ के सेक्रेटरीट से पैदल चल के सीएम हाउस में आता था पूरे स्टाफ के साथ, क्योंकि मुझे फिजिकल वर्क करना ही करना है, मुझे समय नहीं मिल रहा था। किंतु मैंने रात को जब आया, मैंने ढूंढ के निकाला, भाई कोई ना कोई रास्ता तो होगा, चलो भाई सेक्रेटरीट से रात को 2 बजे रास्ता तो खाली रहता है, किसी को डिस्टर्बेंस तो होता नहीं तो सीएम हटेगा चलेगा तो दुनिया ही बंद हो जाएगा। तो रात को 2-2:30 बजे मैं चल के सीएम हाउस में आता था, आके पसीना निकलता था, उसके बाद गुनगुना पानी से स्नान करता था, स्नान करके उसके बाद टीवी में कुछ न्यूज़ देखा, थोड़ा सा खाना खाया, देन में सो जाता था। तो इंसान चाहे तो नियत साफ हो, उसके अंदर जुनून है, उसके अंदर करने की इच्छा है, टाइम उसके लिए मायने नहीं रखता, टाइम इसके लिए मायने नहीं रखता। लोग नहीं मॉर्निंग वॉक और इवनिंग वॉक, किसने बोला मॉर्निंग वॉक और इवनिंग वॉक ही है क्या? मैं तो 12 बजे दिन के वॉक भी कर लेता हूँ, मुझे समय मिलता, मैं तालकोटरा में दिल्ली में 2 बजे दिन में भी करता हूँ, क्योंकि जहाँ जहाँ छाया है उसके पीछे जाता हूँ, थोड़ा सा धूप भी लगता है, विटामिन डी भी मिल जाता है। और आज के मेट्रो सिटी में प्रॉब्लम है, ब्लड चेक करो तो सबको विटामिन डी कम होता है, क्योंकि कोई धूप में जाता ही नहीं, जाएगा नहीं। डॉक्टर बोलेगा भाई 10 मिनट तो धूप लगा लो, नहीं जाएगा, काला हो जाऊंगा, गोरा होना है, गोरा होके क्या करोगे? आज के दिन में सिर्फ यहाँ बैठे हुए बच्चे नहीं है, पूरे त्रिपुरा में दूर दूर तक मीडिया के माध्यम से, यूट्यूब के माध्यम से जो मुझे देख रहे हैं, उनको बोलूंगा आज के दिन में तय करो, जो पूरे दिन में 1 घंटा मैं अपने शरीर और आत्मा के लिए दूंगा। और जब अपने के लिए 1 घंटा डेली कोई व्यक्ति देगा शारीरिक परिश्रम करने के लिए और इस स्पोर्ट्स की एक्टिविटी के लिए, निश्चित वो एक साउंड माइंड वाला व्यक्ति तैयार होगा। और जो साउंड माइंड वाला व्यक्ति तैयार होता है वही एक सही दिशा और दशा दे सकता है, जैसे कि माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी है। मैं आशा करता हूं आज के दिन को सफलतापूर्वक आप मनाएंगे। और साथ ही साथ एक केंद्रीय विद्यालय के जो मेरे बच्चे बैठा हुआ है सामने, इनको मैं थोड़ा सा बोलूंगा, देखो बच्चे किचिर मिचिर करे तो मजा आता है। अच्छा बताओ भाई, यहाँ जो सभी बच्चे बैठे हैं, मुझे कौन कौन पहचानता था इससे पहले? देखा जरा हाथ उठाओ तो। अच्छा सभी पहचानते हैं, मेरा नाम लाल गुलाबी है, ठीक है क्या? क्या जो एडमिनिस्ट्रेटर है, जैसे मैं मेंबर ऑफ पार्लियामेंट हूं, चुना हुआ व्यक्ति हूं, विशाल कुमार जी यहाँ IAS ऑफिसर है, DM है, मीना जी यहाँ MLA है, चुना हुआ व्यक्ति है। चुना हुआ व्यक्ति का काम क्या है? एडमिनिस्ट्रेशन चलाना, लॉ बनाना और इंप्लीमेंट कराने के काम आइन व्यवस्था में जो है पुलिस और जुडिशियल सिस्टम, सिविल एडमिनिस्ट्रेशन, इनका काम है। अब नेशनल स्पोर्ट्स डे तो मनाते हैं, किंतु इसको ट्रांसपेरेंट कभी किया? स्पोर्ट्स एक्टिविटी तो बहुत पहले से भारत में चलता है। 1947 में भारत स्वाधीन हो चुके हैं, फ्रीडम मिल गया था। स्पोर्ट्स के अलग अलग कानून भी बना है। क्या स्पोर्ट्स के एक्टिविटी ट्रांसपेरेंट थे? 1947 में देश स्वाधीन हुई है। आज 2025 में जाके नरेंद्र भाई मोदी सरकार ने स्पोर्ट्स के लिए ट्रांसपेरेंट लॉ लाया है, बिल लाया है। इतने दिन नहीं थे। अच्छे स्टूडेंट रह जाता, अच्छे स्पोर्ट्स पर्सनालिटी रह जाता है, पर पीछे दूसरा चला जाता है, कि वो बड़े लोगों का बच्चा है, उनका पहुंच है। किंतु अभी मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद दूंगा,
और मेरे मित्रों जो स्पोर्ट्स मिनिस्टर मनसुख भाई मांडविया को, जो उन्होंने इस बार विरोधी पार्टी ने पार्लियामेंट को चलने नहीं देने का बेड़ा उठा के बैठे हुए थे, उसके बाद भी वो बिल पास कराया जिसमें स्पोर्ट्स बिल में लाया गया आरटीआई के अंदर स्पोर्ट्स को लाया गया है। और आरटीआई के अंदर लाया गया मतलब अब अपने मन से सिलेक्ट करके किसी को बात दे दे, किसी को ले लिया नहीं कर सकते, क्योंकि आरटीआई के माध्यम से आपके पैरामीटर सार्वजनिक रूप से आ जाएगा। कितना खर्चा किया, किसको लिया, क्यों लिया, किस कारण से लिया, आप अभी अकाउंटेबिलिटी आपका फिक्स हो चुका है। ये काम 2025 में मोदी को करना पड़ा, इसके पहले नहीं किया। आज यहाँ छोटे छोटे बच्चे, बहुत लोग मेरे भाषा को समझ में नहीं आएगा, इंटरेस्ट नहीं है उनको, तो टॉफी समझ में आएगा, चॉकलेट समझ में आएगा। कोई मूवी का बात बोलूंगा, टॉम एंड जेरी बोलूंगा तो मेरे साथ समय के साथ जब बड़ा हुआ तो दुनिया समझ में आ रहा है, एक जैसा ही है। तो आज 1925 में 2025 में जाके ये कानून लाया। हमारे जब हम किसी स्पोर्ट्स पर्सनालिटी, दीपा भी एक बार गई थी, ड्रॉपिंग में उसको बात दे दिया, उनकी मर्जी है। ओलंपिक में अपना दादागिरी चलाता है। एंटी डोपिंग का भी बिल अभी 2025 में मोदी ने लाया। अब हम अपने बच्चे को उसी हिसाब से तैयार करेंगे, जिसको यहां से एंटी डोपिंग का टेस्टिंग होके जाएगा, उसको ऊपर उसी हिसाब से उसको ट्रीटमेंट दिया जाएगा। और जब ओलंपिक व कोई गेम्स खेलने के लिए विदेश में जाएगा, मेरे किसी बच्चे को रोते हुए भारत में वापस आने की जरूरत नहीं, बोला मुझे बात दे दिया। ये काम भी मोदी को करना पड़ा। ये काम पहले भी सरकार थी, क्यों नहीं किया? क्योंकि उनको तो अपने परिवार लोगों को ही अवार्ड दिलवाना है, वो अपने परिवार के बाहर नहीं जाता। राजीव गांधी को ही भारत रत्न देना पड़ेगा, इंदिरा गांधी को ही देना पड़ेगा, जवाहरलाल नेहरू को ही देना पड़ेगा, इसके बाहर नहीं जा सकते। ऐसा कि उनको मौका मिले तो प्रियंका गांधी के बेटा बेटी को वो दिलवा देगा। ये है, ये हालत है इनकी। इंग्रेज तो चले गए, इंग्रेज नामी, इंग्रेज के पिट्ठू देश के सत्ता में बैठ गए थे। आज भारत माता के असली संतान भारत के प्रधानमंत्री बने हुए हैं, जो कि एक गरीब घर से उठ के वहां बैठे, इसलिए उनको समझ में आता है एक आम आदमी भारत का क्या सोचता है। उनके बेटा बेटी को स्पोर्ट्स में हो, एजुकेशन में हो, प्रोफेशनल कोर्स में हो, उसको आगे बढ़ाने के लिए कितना मेहनत होता है, कितना कष्ट होता है, ये नरेंद्र भाई मोदी को मालूम है। इसलिए उन्होंने ये सब कानून लाया और सबको उसमें अधिकार समान हो उसका व्यवस्था किया है। ONGC Tripura Asset. Let's give a big round. Shrimati Meena Rani Sarkar. Last but not the least, we warmly welcome Arshia Das, an emerging sporting talent from Tripura. नेशनल स्पोर्ट्स डे, और नेशनल स्पोर्ट्स डे जब मनाते हैं किसको सामने रख के?
तो हमारे सामने जो मेजर ध्यानचंद जी का तस्वीर है, तो तस्वीर हमको बता रहा है जो आज नेशनल स्पोर्ट्स डे उनके प्रति समर्पित है। और एक बात यहाँ के सभी बच्चे हो सकते नहीं जानता है, इस नेशनल स्पोर्ट्स डे में जिनका फोटो यहाँ लगा हुआ है, मेजर ध्यानचंद जी जो हॉकी के जादूगर माना जाता है, उसका अवार्ड भी दीपा कर्मकर को मिल चुकी है। पद्मश्री तो मिली है, अर्जुन अवार्ड मिली है, आपके नाम के अवार्ड भी त्रिपुरा में दीपा कर्मकर को मिल चुके हैं। आज के कार्यक्रम में हमारे साथ इस बादरगढ़ कॉन्स्टिट्यूंसी के एमएलए श्रीमती मीना रानी सरकार, श्री विशाल कुमार, इस डिस्ट्रिक्ट की डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट संजीव कुमार जी हमारे बीच में थे, ओएनजीसी के एसेट्स मैनेजर। इनके एनुअल प्लान का मीटिंग है, क्योंकि ये कल ही सडनली किया है, बिकॉज ऑफ दैट वो अपने मीटिंग में। हेलो हेलो हमारा एक्टिविटी चलन ना ना आने पर To begin our celebration, may I now invite all our esteemed guests to pay a floral tribute. All are requested to give a huge round of applause. family and friends to play and participate in sports, and I will strive to imbibe the Olympic backstroke and 50-meter backstroke at the 54th KVS National
National Sports Meet. He has also represented our school at the SGFI competitions 2020. Hello. And also represented our school at the SGFI and Khelo India competitions 2020. Physically fit, mentally strong, and emotionally balanced. Next, sir will felicitate Dronacharya awardee Shri परियोजना स्पोर्ट्स के ऊपर नरेंद्र भाई मोदी जी ने सरकार आने के बाद लिया है और साथ ही साथ 2014-15 में यूपीए सरकार जब थी स्पोर्ट्स के ऊपर 1643 करोड़ रुपए खर्चा होता था। आज नरेंद्र मोदी ने 3 गुना बढ़ा के 25-26 में इसको 3,794 मैंने लगभग 3,800 करोड़ रुपए स्पोर्ट्स में खर्चा करने के लिए प्रावधान रखा है। उससे नियत के बारे में क्लियरिटी से समझ में आता है। कुछ लोग बोलता है करता नहीं, ये करना चाहिए वो करना चाहिए, करने के लिए व्यवस्था कौन करेगा? एडमिनिस्ट्रेशन करता है, सत्ता में बैठे लोग करता है, जनप्रतिनिधि करता है, उनका काम है। इनके लिए लॉ बनाना है, इंप्लीमेंट कराना है। मोदी जी इस काम को बखूबी किया है और आज भारत में बड़े मात्रा में अवार्ड, चाहे पैरालंपिक में हो, चाहे ओलंपिक में हो, चाहे नेशनल स्पोर्ट्स में हो, चाहे कॉमनवेल्थ में हो, इस सब गेम के नाम गांव के लोग नहीं जानते थे। आज गांव में भी पैरालंपिक के बारे में जानता है। भाई पैरालंपिक यूरोप में हुआ था और उसमें भारत ने 60 के ऊपर पदक, 70 के ऊपर पदक लेके आ गए। लोग जानते हैं, तब इंस्पायर होता है। मैं मुख्यमंत्री रहते बोलता था दीपा को घुमाओ, हर जगह में हमको क्यों भाषण दे, उसको भाषण दिलवाओ, लेके जाओ, आरसीआई को घुमाओ, डिस्ट्रिक्ट में लेके जाओ, ब्लॉक में लेके जाओ, इन्हीं को खड़ा करो। विप्लव जब बोलेगा तो इससे ज्यादा असर पड़ेगा दीपा जब बोलेगी, क्योंकि वो प्रमाणित है। उसने जिम्नास्टिक में दुनिया के सामने नाम कमाया है, इज्जत दिलवाया भारत को। तब लोगों को, छोटे बच्चे को विश्वास होता है दीपा भी कर सकता, मैं नहीं क्यों नहीं कर सकता। टीवी में देखे, यूट्यूब में देखे। मोबाइल हैंग नहीं, मोबाइल असं का जुगाड़। अच्छा वो प्रकोष दा आज नेशनल स्पोर्ट्स डे जो मेजर ध्यानचंद जी का जन्मदिन पे हम मनाते, जो हॉकी के जादूगर थे, जिनके लिए हमारे देश बहुत बार ओलंपिक में गोल्ड मेडल मिला है। तो ये डे मैं चाहती हूँ कि सिर्फ एक ही दिन 29 अगस्त में हम रोज स्पोर्ट्स डे मनाए, जो हम रोज अपने के लिए 1 घंटा टाइम निकाले और 1 घंटा एक्सरसाइज करें, क्योंकि जो फिजिकली फिट होते तो वो हर एक चीज़ के साथ लड़ सकते, और जो स्पोर्ट्स करते वो मेंटली भी बहुत स्ट्रांग होते। एज ए एथलीट मैं चाहती हूँ यहाँ पे जो भी बच्चे हैं, अब सब लोग, कोई जिसको जो स्पोर्ट्स पसंद है उसके साथ आप जुड़िए और आपकी फ्रेंड्स को भी जुड़ाइए, क्योंकि 2036 में हमारी जो प्रिय प्रधानमंत्री जी का सपना है हमारे देश में ओलंपिक्स करने का, और उसमें हमारी मेडल टैली सबसे ऊपर रहे। इसके लिए सबको स्पोर्ट्स में आना पड़ेगा, सबको स्पोर्ट्स लवर होना पड़ेगा। आज ये नेशनल स्पोर्ट्स डे पे हम ठान लेते कि हम सब लोग स्पोर्ट्स करेंगे, खेलेंगे, हर गली में खिलाएंगे। विश यू ऑल द Thank you, sir.
আমি বাড়িতে আসলাম না, আমার মিসেসে কালকে লইয়া RGM এ গেছিল। এখানে কালকে প্রায় 9টা-10টা দিয়ে 8টা-9টা দিয়ে গেছিল। যাওয়ার পরে এখানে ডাক্তারে ওষুধ দিছে, যাওয়ার পরে কোনো অ্যাডমিশন করছে না এখানে, মানে বাড়িতে দিয়া দিছে। এত বেশি আসলো না তখন। যাওয়ার পর থেকে কালকে থেকে যে জ্বরের ওষুধ খাওয়াইতে আছে অলরেডি সিরাপটা শেষ হওয়ার পথে। কালকে থেকে এখন অবধি মানে 1 মিনিটের লাগে আমার মাইয়ার জ্বর কমছে না। আমি বাড়িতে থাকি না, বাইরে কাজ করি। তো বুড়ে আমার মিসেসে আমার ফোন দিতে 5টার দিকে দিয়া কইছি ইমার্জেন্সি করে আওয়া লাগে, কালকে থেকে এখন অবধি মাইয়ার কোনো জ্বর কমেন না। তা আমি কইছি আইতাছি, তোমরা রেডিও। আমি আইছি, ডাক্তারের কাছে আওয়ার পরে চেম্বারে ঢুকছি, ঢুকার পরে মাইয়ারে বয়াইছি, কেন বয়ানির পরে ওই যে কালকের যে ভ্যাকসিনেশনটা আসলো হাতে, এটা দিছি তাইনের দ্বারে দিয়া। তাইনে জিজ্ঞাসা কয়দিন থেকে কইছে আজকে 3 দিন থেকে মাইয়ার জ্বর। তো কালকে আমার সেখানে গেছিলাম, যাওয়ার পরে ওষুধ দিছে, কিন্তু মাইয়ার 1 মিনিটে লাগি জ্বর কমেন না। তো জ্বর কমেন না কইছে তাইনে হাত দিছে মাইয়ার এখানে হাত দিছে, হাত দিয়ে দেখে দেখে কইতে তোমরা এখানে কে লাগি আইছো, তোমরা এখানে যাও। তখন আমি কোনো কথা কইছি না তাইনের লোকে। পরে কই তোমরা এখানে আইছো কেন, কি অলরেডি লেখা আছে কালকে এখানে কি আমরা ডাক্তার দেখাইছি, তো মাইয়ারে রেফার দিব কিরকম। এখানে রেফার দিলে তো অলরেডি রেফার থাকলো না, প্লাস এখানে এডমিশন হলো, তো এখানে রাখলেন আপনি একজন ডাক্তার। ওইখানে জানো না তোমরা শিশু ডাক্তার নাই, তোমরা এখানে যাও, এখানে যাও। কই আমি বাইরে গেছি, কইছি এরকম কিরকম কথা কোন আপনি। আমরা ভগবানের পরে যদি কেউরে মানি তাহলে ডাক্তার দিয়ে মানি। ভগবানের পরে কেউ যদি বাঁচায়, আমরা কোনো দুর্ঘটনা আইলে ডাক্তাররা আমরা চিকিৎসা করে আমরা সুস্থ করে। আপনি এরকম কিরকম কথা কর হয়তো। যখন আমি এরকম উচ্চবাচ্য কথা মানে এরকম কথা কইতাছি, তখন মানে লোকজন আইছে, আবার পরে আমার দেখাইলা দেওয়া হচ্ছে কিরকম দেখাই মুখন আপনার দেখাই। দেখানোর পরে আপনি যদি আমার মাইয়ারে ভুল ওষুধ যদি মারিলেন, এরপরে আরো রিকোয়েস্ট করে আমি বলছি না আমি দেখাইতাম না। এইরকম আমার লগে আজকে ব্যবহার করছে, আজকে আমার লগে এরকম ব্যবহার করার না জানি কত মানুষের লগে তারা এরকম দুর্ব্যবহার করতেছে। সব ডাক্তার খারাপ তা আমি কই না, আমার হইলো একটাই এখন যে ডাক্তারে কমসে কম সোশ্যাল মিডিয়াতে ইয়া কইতে হইব যে এরকম কোনোদিন আমরা কোনো রোগীর লগে কোনো পেশেন্টের লগে এরকম দুর্ব্যবহার করতাম না। যা করছি আমরা ভুল করছি। সরকার কিটা তারারে ফ্রি চিকিৎসা করেনি, সরকার তারা কিটা স্যালারি দেন নাই, বা সরকার ডাক্তাররা এরকম কে লাগে পাবলিকের সঙ্গে করে, পেশেন্টের লগে কে লাগে এরকম করে। আমি আজকে কেন বলছি, ততক্ষণ পর্যন্ত আমার এটা সলিউশন হয়েছে না, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠতাম না। আমার মাইয়ার জ্বর কিরকম আপনারা হাত দিয়ে দেখতে পারেন। আমার মাইয়ার বয়স 4 বছর রানিং। আমি ঠিক 8:30টার দিকে চেম্বারে ঢুকছি গিয়া ইমার্জেন্সি। দেখছে না না কই ইমার্জেন্সি তখন তো বর্তমানে কোনো ডাক্তার নাই। আর আমি সকালে কই এমন ডাক্তার আমি চাইতাছি অক্ষণ ডাক্তারে কমসে কম ডাক্তার যতক্ষণ তো মিডিয়ার কাছে ইয়া চাইছে না যে এরকম দুর্ব্যবহার আমরা কোনো ডাক্তার হলে কোনো পেশেন্ট হলে করতাম না। এর আগে আমি এখান থেকে করতাম না, আমার মাইয়ার চিকিৎসা আমি আর করতাম না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ব্যবহারের স্বীকৃতি না হয়, সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে। সব ডাক্তার খারাপ এমন আমি বলি না, কারণ আজকে আমার
মুসলিম যেটা কাগজ লাগে না এগুলি সব করো, পরিবর্তন করো, যেটা চেঞ্জ করো। হ্যাঁ, যেটা কাগজ লাগে না এগুলি সব করো। করছি প্রশাসনের এটা করছি, সব ভিডিও পাঠাও। আমার 18 গুলি পাইছে না, তারা আমাকে কমপ্লেন করছে না। পাঠাও, অনেকে আয়না দিচ্ছে, পাঠাও, তারা ওই এই রুমটা মুখ পরিষ্কার করে মানে মুখটা খরচ করে আর কি। যারা কাজ করে করবেন এইগুলো জানো দিত, এইগুলি জানো দিত, মানে করো লাগলে লিস্টে করে দেন, লিস্ট করেন। হ্যাঁ, এত আমরা এখানে এই যে মান্যতা আমলের এইটা রাখলাম না তো, ঠিক আছে। রুমে রাখবেন আর যেগুলি সব সাফাই করবেন। আমিও একদিন সব আমার অফিস একবার ওটা সাফাই করছিলাম, একদিন সবাই অফিসের লোক আসে সাফাই করবো। করবেন কিভাবে এটা পরিষ্কার করার, ওই যেটা ওই মাকড়সা টাকড়সা এইগুলি সব পরিষ্কার করা, আর যেটা কাগজ লাগলে এটা সব পরিবর্তন করা। এটা মানে ইম্পর্টেন্ট রাখে, যেটা লাগে না এটা সরান আমি করতেছি, যেটা মানে ইম্পর্টেন্ট তো আমি সরানোর কথা বলছি, যেটা ঠিক আছে। অফিস পরিষ্কার করো, রুমগুলো এখন সুন্দর, যে কাগজ লাগবে না, যেটা লাগবে না এগুলি সব শোরুমে। হ্যাঁ, কিন্তু যেটা আমরা সেক্রেটারি দিয়ে দেব। হ্যাঁ, যেগুলো আমরা ওই যে আমরা অফিসে কাজ করার মাধ্যমে যেটা অফিসে মেলা অফিসে। হ্যালো, বিনিময় হ্যাঁ না হ্যাঁ আর রুমগুলি সব পরিষ্কার করো, রুমগুলি সব পরিষ্কার করো। হ্যাঁ, 100% হওয়া লোক। হ্যাঁ, তুই তো বাইক সরা কি দেখছেন এখন এসে? কি দেখুন, বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে, বিলনিয়া করতে গেছি, আমরা করছে না। শান্তির বাজার ডাক্তার আছে, এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই। কালকে আইসিআর দেখছি, এখন আর নাই।
রুগী নিয়ে আইছেন হ্যাঁ, রুগী নিয়ে কারে আনছেন আপনি আমার শাশুড়ি মানে গতকালকে আনছিলেন হ্যাঁ বরবাদ